Okay, great. আচ্ছা, let me introduce myself first again. আর এখানে আজকে অনেকেই নতুন এসেছেন, অলরেডি শুরুতেই বলেছেন যে আজকে প্রথমবারের মতো আমাদের কোনো একটা ইভেন্টে জয়েন করেছেন অনলাইন। যারা নতুন আসছেন তাদের জন্য একটু আমার পরিচয় দিই। আমার নাম মোহাম্মদ আরিফুর রহমান। আহ, আমি স্মার্ট বাংলাদেশ অ্যাক্সিলারেটর প্রোগ্রামটার জাতীয় পর্যায়ের সমন্বয়ক বা ন্যাশনাল প্রোগ্রাম কোঅর্ডিনেটর। আজকে আমার সাথে আছেন ঝুমনা মল্লিক, ঝুমু আপু। উনি হচ্ছে আমাদের স্মার্ট বাংলাদেশ অ্যাক্সিলারেটর প্রোগ্রামের উইমেন লেড কোহর্ট 1 এর গ্রাজুয়েট। আপুরা জানুয়ারিতে জয়েন করেছিলেন এই প্রোগ্রামে, এবং আপনার বাই এপ্রিল মে দে হ্যাভ গ্রাজুয়েটেড ইন আওয়ার প্রোগ্রাম। আর আমার সাথে আছে মোহাম্মদ খায়রুল চৌধুরী ভাই। খায়রুল ভাই হচ্ছে আমাদের গ্রোথ স্টেজের কোহর্টের প্রথম দিকের জানুয়ারিতে উনি ক্লাস শুরু করেছেন। হি হ্যাজ অলসো গ্রাজুয়েটেড ফ্রম দ্য প্রোগ্রাম। শুরুতেই আমি যেটা বলতে চাই, আজকের প্রোগ্রামের ফরম্যাট খুব সিম্পল। আজকে আমরা আসলে শুরু করছি প্রথম আমাদের স্টার্টআপ যারা প্রথম কোহর্টে যারা গ্রাজুয়েট করেছেন তাদের, যারা যারা ব্যবসা শুরু করেছেন, যাদের ব্যবসা ভবিষ্যতে বড় হইতে পারে এবং যাদের বিজনেস মডেলটা আমাদের প্রোগ্রামে অ্যাপ্রুভ হয়েছে, তাদের সবাইকে আমরা আস্তে আস্তে করে কল করবো এবং আমরা সবার গল্পগুলো শুনবো। এবং এই গল্পগুলো আসলে আমরা সারা বাংলাদেশে ছড়াইতে চাই, বিকজ প্রতিটা গল্পের সাথে ইন্সপিরেশন আছে, প্রতিটা গল্পের মধ্যে চ্যালেঞ্জ আছে, সাকসেস আছে। সো সেই জন্য আজকে আমাদের প্রথম স্টার্টআপ স্টোরিজ এর প্রথম সিরিজ এটা। এবং এই প্রথম সিরিজে আমি যেমন আপু নিউরোশের পিছনে ইয়ে আছে, খায়রুল ভাইয়ের পিছনে ফার্ম জেলা থাকলে ভালো হইতো। না, আমি ভাই লন্ডনে অফিসে নাই, সেজন্য নো প্রবলেম, বাসা থেকে দিচ্ছি। ওকে, সো আমি কিছু কোশ্চেন করব, যে কোশ্চেন গুলো আসলে দুজনকে আমি একসাথে করব। অলরেডি আমি পরিচয় করাই দিচ্ছি আপনাদেরকে ওনাদের সাথে। তারপর বাড়তি কিছু ইনফরমেশন আছে যেগুলো আপনাদের জানা দরকার। আর আপনারা যদি কোনো কোশ্চেন করতে চান কখনো, আপনারা একটু হ্যান্ড রেজ করবেন। সো কোশ্চেনটা হতে পারে হচ্ছে গিয়ে ঝুমনা আপুর কাছে অথবা খায়রুল ভাইয়ের কাছে। when they will start talking, আপনারা যদি সরাসরি কোশ্চেন না করে হ্যান্ড রেজ করেন, আমরা কোশ্চেনগুলো ধরে রাখবো, পরে আপনাদেরকে কোশ্চেন করার সুযোগ দিব। তো শুরুতে আমি পরিচয় জানতে চাবো। তার আগে আমি প্রথমেই যাব হচ্ছে ঝুমনা আপুর কাছে। ঝুমনা আপু, আপনি যদি একটু ছোট করে সবাইকে আপনার পরিচয় দেন এবং অলসো আপনার স্টার্টআপটা সম্পর্কে বলেন, তাহলে ইট উইল বি গ্রেট। আই উইল বি হ্যাপি। থ্যাংক ইউ আরিফ ভাইয়া। আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন আশা করি? আরিফ ভাইয়া, আমি কি ক্লিয়ার? হ্যাঁ, ইউ আর লাউড এন্ড ক্লিয়ার, প্লিজ। আমি ঝুমনা মল্লিক ঝুমি। আমার প্রথম পরিচয় হচ্ছে আমি একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মা। তো সেখান থেকে আসলে আমার স্টার্টআপ জার্নিটা আমি শুরু করি। আমার অবস্থান হচ্ছে পুরান ঢাকাতে, এবং পুরান ঢাকাতে স্পেশাল শিশুদের জন্য কোনো সার্ভিস ছিল না 2017 সালে। তো 2017 সালে আমি স্পেশাল শিশুদের জন্য স্কুল এবং থেরাপিউটিক সার্ভিস সেন্টার আরম্ভ করি। তো নিউরোশেড লিমিটেড হচ্ছে এটার একটা ডিজিটাল ফরম্যাট, যেটা আমরা এতদিন শুধুমাত্র একটা জোন বেস আমরা সার্ভিস দিয়ে আসছিলাম আলোর পাখি ফাউন্ডেশনের মাধ্যমে। এখন নিউরোশেড লিমিটেডটা আমরা এটা ডিজিটাল ভার্সন করে নিয়ে আসছি, যেন আমরা ওয়ার্ল্ড ওয়াইড এই সার্ভিসটা ছড়িয়ে দিতে পারি, অ্যাজ লাইক অনলাইন স্কুলিং, অনলাইন থেরাপিউটিক সার্ভিস এবং অনলাইন কাউন্সিলিং। তাছাড়া আমাদের বিভিন্ন ট্রেনিং থাকবে, প্যারেন্টাল ট্রেনিং, স্পেশাল এডুকেটর ট্রেনিং। এই ট্রেনিং গুলো আমরা আসলে বাংলাদেশের প্রত্যন্ত এরিয়ায় পৌঁছে দিতে চাই, এবং আমরা যেন সবার দ্বার প্রান্তে পৌঁছাতে পারি, এটার জন্যই আমার স্টার্টআপ নিউরোশেড লিমিটেড। এক্সেলেন্ট, থ্যাংক ইউ ফর ভেরি কুইক এন্ড সিম্পল ইন্ট্রোডাকশন। আমি খায়রুল ভাইয়ের কাছে যাচ্ছি, তার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আপনি যখন আপু আলুর পাখি ফাউন্ডেশনটা শুরু করেছেন, তখন কি আসলে আপনি কি বিজনেস মাইন্ড নিয়ে শুরু করেছেন, নাকি জাস্ট কিছু একটা করতে হবে এই মানসিকতা শুরু করেছেন? না, আমি আলোর পাখি ফাউন্ডেশন যখন শুরু করি তখন আসলে উদ্দেশ্যটা ছিল যে আমার সন্তান যেহেতু পুরান ঢাকায় সার্ভিস পাচ্ছে না, আমি চেয়েছি যে পুরান ঢাকার যে আরো স্পেশাল চাইল্ড গুলো আছে ওরা যেন সেবা পায়। তো তখন আসলে বিজনেস মাইন্ডটা কখনোই ছিল না, এখনো আসলে বিজনেস মাইন্ড নাই। কিন্তু একটা কথা হচ্ছে, দিন শেষে আমি যদি কাউকে সেবা দিতে চাই, আমার কিন্তু আমার নিজেকে চলতে হবে, আমার অফিস চালাতে হবে, আমার এমপ্লয়ি চালাতে হবে, তাদের আমার যাদেরকে আমি সার্ভিস দিচ্ছি তাদের জন্য কোয়ালিটিফুল সার্ভিস এনশিওর করতে হবে। তো এই জায়গায় আমরা যেটা চ্যালেঞ্জ ফেস করেছি, যে আমরা কিন্তু একটা সময় অনেক বেশি কি বলবো এটাকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ে গেছে, হ্যাঁ, ফাউন্ডেশন চালাতে গিয়ে। তো তখন ভাবলাম যে
ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে আসলে আমি যদি উত্তরণ করতে চাই তাহলে কিন্তু আমাকে এটা বিজনেস মডেলে নিয়ে যেতে হবে, startup করতে হবে। তো সেখান এই এই জায়গাটা থেকেই আমরা চিন্তা লিমিটেড কোম্পানি করে নিয়ে আসি, কারণ আমাদেরকে তো শেষে চ্যালেঞ্জটা ফেস করতে হবে, ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ। সেটা তো আমরা আই নো দ্যাট কখন হয়েছে কিভাবে হয়েছে, বাট সো আপনার নিউরোশেডের আসলে জন্ম ঠিক কবে? আচ্ছা, নিউরোশেডের জন্মটা হচ্ছে খুব মানে কি বলবো এটাকে, যে খুব ড্রামাটিক একটা ইস্যু। সেটা হচ্ছে স্মার্ট বাংলাদেশ অ্যাক্সেলারেটর প্রোগ্রামে যখন আমরা আসি তখন পর্যন্ত নিউরোশেড লিমিটেড জন্ম নেয় নাই। তো আহ, আপনাদের এসবিএ প্রোগ্রামের মাধ্যমেই আসলে আমি আমার আইডিয়াটা শেয়ার করি যে আমি এটা স্টার্ট আপ করতে চাই এবং বিজনেস মডেল নিতে চাই এবং অনলাইন বেস করতে চাই। তো এই প্রোগ্রামের মাধ্যমে, এই ট্রেনিং গুলোর মাধ্যমে আমি এতটা ইন্সপায়ার হই যে 3 মাসের মধ্যে আমার এটা একদম পুরো ফরম্যাট, কোম্পানি ফরম্যাট আমরা ডেভেলপ করে ফেলি। কেননা আমার অনেক কিছু অজানা ছিল, এসবিএ ট্রেনিং এর মাধ্যমে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ জেনে লিমিটেড কোম্পানিটাকে একদম ফার্স্ট স্টেপ থেকেই আমি একটা স্ট্রাকচার ওয়েতে স্টার্ট করতে পেরেছি। এটা আমার জন্য একটা ভালো জার্নি ছিল এবং আমি আপনাদের এসবিএ থেকে একটা প্রাইজও পাই অ্যাজ এ মানে বেস্ট পিচ হিসেবে। আমার নিউরোশেড লিমিটেড একটা পুরস্কার পাই। তো এটা আমার জন্য একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে এবং এসবিএ তে জয়েন করার পর থেকে এই পর্যন্ত আমার মনে হয় 4 মাসে আমার যে ডেভেলপমেন্ট হয়েছে, এটা আগে আসলে আইডিয়া ছিল, বাট এখন এটা একটা বিজনেস মডেলে চলে গেছে। থ্যাংক ইউ তো এসবিএ। এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আই উইল বি ব্যাক টু ইউ যমুনা আপু अगेन। তার আগে এবার যাচ্ছি খায়রুল ভাই, আপনি যখন জয়েন করছেন আমাদের প্রোগ্রামে তখন তো অলরেডি ইউ আর কোয়াইট ম্যাচিউরড বিজনেস। ম্যাচিউরড বলতে বাংলাদেশের লোকাল টার্মে ইউ আর এ ম্যাচিউরড বিজনেস স্কিল, I guess. দেশি ফরম্যাটে ইউ হ্যাভ এ ভেরি নাইস বিজনেস মাশাআল্লাহ। সো আপনি আমাদের প্রোগ্রামে যখন জয়েন করেন তার আগে আপনার বিজনেস ওয়াজ কমপ্লিটলি ফরম্যাটে ছিল। সো আপনি একটু আপনার বিজনেসটা শুরু করার যে স্টোরিটা, আপনার একটু পরিচয় দিবেন এবং বিজনেস শুরু করার স্টোরিটা বলবো। যমুনা আপু কিন্তু বলে নাই যে উনি আসলে হি ইজ ফ্রম এ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড and also she actually had gone through number of courses after যখন আপনার মেয়ের যখন আপনি আপনার এনডিডি ধরা পড়লো তখন আপনি পড়াশোনা করছেন। you didn't say that, একটু যদি বলতেন তাহলে। অবশ্যই, হ্যাঁ বলছি। আমি আসলে আমি ছিলাম আইটি সেক্টরে, ফ্রিল্যান্সিং সেক্টরে ছিলাম। ফ্রিল্যান্সিং জগতে যারা আছেন তারা অথবা অনেকেই আমাকে চিনবেন। তো সেখান থেকে 2016 সালে আমি আসলে স্পেশাল এডুকেশন সেক্টরে আসার জন্য, নিজেকে রেডি করার জন্য আমার ট্র্যাকটা চেঞ্জ করে ফেলি। আমার মাস্টার্স ছিল এমএসএস। তো সেখান থেকে আমি স্পেশাল এডুকেশনে পড়াশোনা আরম্ভ করি এবং আমি বিভিন্ন প্লে থেরাপি ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং ন্যাশনাল স্পেশাল এডুকেশন ইনস্টিটিউট থেকে ব্যাচেলার ইন স্পেশাল এডুকেশন এবং বর্তমানে আইইআর ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি স্পেশাল এডুকেশনে। তো আমি আসলে এবং একটা ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্টের কোর্সও করছি। এটা ইউএস এর একটা কোর্স, দোয়া করবেন যেন ইউএস এর সার্টিফাইড একজন বিহেভিয়ার থেরাপিস্ট হতে পারি। তো এই হচ্ছে আমার মানে পুরোপুরি ট্রান্সফরমেশন আমার ক্যারিয়ারের এবং আমার পড়ালেখার নতুন একটা ধারা। তো এই হচ্ছে আমার মেয়ের জন্য আসলে নিজেকে চেঞ্জ করতে হয়, কারণ শিখতে হয় সবার আগে, তারপরে আমি সবাইকে শেখাতে পারবো বা সবার জন্য সেবা দিতে পারবো। এটার জন্য আসলে নিজেকে, যে সেক্টরে আমি কাজ করছি এই সেক্টরে নিজেকে একটা ডিগ্রি নেওয়া, নিজের একটা মাস্টার্স কমপ্লিট করা, এটা আসলে অনেক বেশি জরুরি। Excellent, excellent, great inspiration. So I'm coming back to Khairul bhai. আমি একটা পরিচয় দিয়ে দিই, Khairul bhai কিন্তু আইটি। Khairul bhai is not on food. So Khairul bhai, please introduce yourself. আসসালামু আলাইকুম ভাই, আমাকে শোনা যাচ্ছে? ইজ অডিবল? Khairul bhai, you can hear you. আমার নাম খায়রুল ইসলাম চৌধুরী। আমি বেসিক্যালি কম্পিউটার ইঞ্জিনিয়ার। তো আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার করছি ইন্ডিয়া থেকে, হায়দ্রাবাদ থেকে, এবং থার্ড ইয়ারে আমি ক্যাম্পাসের জব নিয়ে আফটার ফিনিশিং মাই গ্রাজুয়েশন আমি আমেরিকান একটা কোম্পানিতে জব পাইছি। এরপরে ওই কোম্পানিতে 3 মাস করার পর লন্ডনে মুভ হয়েছে এবং ওই কোম্পানি লন্ডনে পাঠিয়েছে। এরপরে থেকে আমি আসলে লাইফে কোনোদিন চিন্তা করি না যে আমি কোনো বিজনেসে যাব, কারণ আমি খুবই ইন্টারেস্টেড আইটিতে কাজ করতেছিলাম। কিন্তু একটা পর্যায়ে আসলে মানে খুব বোরিং চলে আসছে। বোরিং আসার পর মানে সেম কমান্ড, সেম থিংস লুক লাইক অ্যাকচুয়ালি
মানে বোরিং। তো এরপরে আমার যেটা আমাকে বিজনেস আনার জন্য মুভ করছে ওটা হচ্ছে কি 2016 সালে আমি হলিডে করতে সিঙ্গাপুর গেছি। সিঙ্গাপুরে আমার সিভিয়ার হার্ট ব্লক ধরা পড়ছিল, মানে জাস্ট নর্মাল টেস্ট করতে গেছি, কোনো উইথাউট এনি ফ্রি সিমটমস। তো আমার সিভিয়ার হার্ট ব্লক ধরা পড়ছিল, নট অনলি হার্ট ব্লক, ওটার সাথে আমার কোলেস্ট্রল হাই, ডায়াবেটিস বর্ডার লাইন, মানে পুরো একদম মেস ধরা পড়ছে। এখন ওখানে ইনস্ট্যান্টলি ডক্টর আমাকে কিন্তু ওই অপারেশন করার জন্য খুব করতেছিল, প্রেশার, মানে খুবই প্রেশার করতেছিল যে তোমার ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। বলছে ওনার বড় উদ্দেশ্য হচ্ছে একটাই, বলছে লন্ডন থেকে সিঙ্গাপুর নিয়ে 22 ঘন্টা মানে ফ্লাইট জার্নি। তো ফ্লাইটে অক্সিজেন লেভেল অনেক কম থাকে, যে কোনো সময় তোমার হার্ট অ্যাটাক করবে। এবং ও এটাও বলতেছে যে তুমি কেমনে আসছো এটা আমি আসলে বুঝতেছি না, তুমি তো আসার কথা না, তুমি ফ্লাইটেই হার্ট অ্যাটাক করার কথা। ওটা ওটা শোনার পর আমি নিজে স্টান হয়ে গেছি, কারণ আমি সাইক্লিং করি, সুইমিং করি, আমি ব্যাডমিন্টন খেলতাম তখন। এটা আমি অ্যাকসেপ্ট করতে পারতেছিলাম না, ডক্টর যত আমাকে ঘাবড়াহাট করতেছে কিন্তু আমি এটা অ্যাকসেপ্ট করতে পারতেছিলাম না। পরে আমার আবার পড়ালেখা যখন ইন্ডিয়াতে করছি, ওখানে আমার ফ্ল্যাটমেটের ডক্টর ছিল, পুষ্টি ছিল, ওরা আবার লন্ডনে সেটেল। তো ওদেরকে আমি রিপোর্টটা পাঠালাম, পাঠানোর পর ওরা বলছে ইয়েস তোমার রিয়েলি সিভিয়ার হার্ট ব্লক, এবং তোমার অপারেশন বলতেছে এটা যত মানে উপযুক্ত একটা কথা বলতেছে, কিন্তু আমরা ডক্টরের সাথে কথা বলবো। তো ডক্টরের সাথে কথা বলার পর ডক্টরে কনভিন্স করছে যে অপারেশন না করে অল্টারনেট কিভাবে আনা যায়, মানে স্টেন রিং টিং না পরে কিভাবে পাঠানো যায়। তো ডক্টর কোনোতে রাজি হচ্ছে না, পরে ম্যানেজ করে পাঠাইছে। আসার পর লন্ডনে আসার পর এক্সট্রা মেডিসিন দিয়ে পাঠাইছে। লন্ডনের ডক্টরকে দেখার পর ডক্টর সেম জিনিসগুলো প্রেফার করছে। আমার শুধু ফ্রেন্ড যে পুষ্টিবিদ ফ্রেন্ড এবং ডক্টর ফ্রেন্ড, ওদের অ্যাডভাইসে আমি শুধু সকালে ব্রেকফাস্টটা চেঞ্জ করছি, আমার কিছু না। ব্রেকফাস্ট চেঞ্জ করার পর 3 মাসে আমার ড্রামাটিক চেঞ্জ দেখছি। 6 মাসের মাথায় আমার রিভিউতে আমার ট্যাবলেটস অনেক বন্ধ করে দিছে, এবং আলহামদুলিল্লাহ 1 বছরের মাথায় ওরা আমাকে বলছে ইউ হ্যাভ নো মোর হার্ট ব্লক, মানে হার্ট ব্লক চলে গেছে। তো ওটা আমাকে আসলে ট্রিগারিং পয়েন্ট ইন্সপায়ার করছে আসলে, মানে খাদ্য অভ্যাস যে মানে কিরকম চেঞ্জ করতে পারে। এরপরে আমি যখন ওটাতে ডিগিং ডাউন রিসার্চ করছি, রিসার্চ করে দেখতেছি আসলে আমরা আমাদের মুড সুইং, মানে স্লিপিং মুড থেকে মুড সুইং এভরিথিং ডিপেন্ড করে আমাদের মানে মানে আমাদের খাদ্যাভ্যাস। তো ওই খাদ্যাভ্যাস নিয়ে যখন আমি রিসার্চ করতেছি একটা পর একটা আমি ফ্যাসিনেটিং ডাটা পেয়েছি। পাওয়ার পর থেকেই ওটাই আমার মেন এই কোম্পানি শুরু করার মেন উদ্দেশ্য ছিল এটাই, যে আমরা নিজেরাই কিছু করি, মানে মানে খাওয়ানোর জন্য কিছু না, আত্মীয় স্বজনের ভিতর দিয়ে যখন ওদের থেকে রেজাল্ট পাইছি, পাইলটিং করলাম ফ্রেন্ডরা, রেজাল্ট পাওয়ার পর বলছেন এটা একটা ভালো একটা বিজনেস মডেল হবে, তারপর আমি বিজনেস শুরু করছি। এক্সেলেন্ট। ওকে, তো ঝুমন আপু যেমন ফর এক্সাম্পল বিজনেস না, আসলে ঝুমন আপুর আসলে আই এম শিওর দ্য ইন্সপিরেশন ইজ নট অনলি বিজনেস, ইটস অলসো অ্যাবাউট হার ডটার। আপনি আসলে খারুল ভাই ইজ দেয়ার এনি, আপনি মানে এটার জন্য স্টাডি করছেন, যে রিসার্চ করছেন বলছেন, কি ধরনের রিসার্চ করছেন মানে বিফোর ইউ যখন আমি স্টার্টিং দ্য বিজনেস? যখন আমি 3 মাসের মাথায় যখন আমার রিপোর্ট অনেক কোলেস্ট্রল লেভেল বিলো ন্যাশনাল এভারেজ চলে আসছে এবং প্লাস ব্লাড প্রেশার নাই বলতেছে, তখন আমার মাথায় বলছে আসলে কি, মানে তখন পর্যন্ত আমি কোনো কিছু রিসার্চ করি না। 3 মাসের পরে যখন লন্ডনের জিপি আমাকে বলতেছে তোমার এই জিনিসগুলো ড্রামাটিক চেঞ্জ, যেগুলো আমাদের আসলে হওয়ার কথা না, তো আমরা 6 মাস পরে তোমাকে আবার একটা রিভিউ করবো। তো আমি বলছি কেন রিভিউ? বলতে 6 মাসে আমাদের ব্লাড সেল, আমাদের বডিতে অন অ্যাভারেজ 37 to 40 ট্রিলিয়ন সেলস থাকে। এই সেলস গুলো এভরি 3 মাসে মানে চেঞ্জ হয়, প্রত্যেকদিন 70 বিলিয়ন সেলস মারা যায় আবার রিফর্ম করে। তো একটা সার্কেল দেখার জন্য 3 থেকে 6 মাস, স্পেশালি 6 মাসে একটা প্যাটার্ন বোঝা যায়, ডক্টররা প্যাটার্নটা বুঝে। তো আমরা 6 মাসে রিভিউ করবো, কিন্তু 3 মাসে যে এরকম চেঞ্জ আসে এটা আসলে মানে আমরা বুঝতেছি না, এটা হয়তো তোমার কোনো কিছু চেঞ্জ হয়েছে এই ধরনের। তো আমরা তোমাকে 6 মাসে রিভিউটা করবো। এখন যখন 6 মাস বলছে তখন আমি সময় পেয়ে গেছি, ওই 3 মাসে আমি কি করলাম, আসলে আমার এই প্রোডাক্টটা কি, এই প্রোডাক্টটাকে যখন দেখতে গেছি, যখন আমি প্রোডাক্ট নিয়ে সার্চ করলাম বার্লি নিয়ে, দেখছি অলরেডি ইউএসডিএ আমেরিকাতে একটা barley.org আছে, মানে এনশিয়েন্ট গ্রিন একটা ওআরজি আছে, যেটাকে সিনেটে এভরি ইয়ার মোর দেন $500 মিলিয়ন ফান্ডিং করে। এরপর ওই ওআরজিতে দেখতেছে মোর দেন 40 to 50 ক্লিনিক্যাল ট্রায়াল ওরা করে বসে আছে। এগুলো হচ্ছে 1980 1970 ওই সময়ের ভিতরে ওরা করছে, যে আপনার মানে বার্লিতে একটা বিটা-গ্লুকেন ফাইবার আছে, নট অনলি বার্লি, অ্যাকচুয়ালি স্পেশাল বিটা-গ্লুকেন ফাইবার, ওই ফাইবারটা আপনার বডিকে রেগুলেট করে। যখন আপনার বডিকে রেগুলেট করে, আপনার বডি আপনাকে রেগুলেট করে। এর পরবর্তী পর্যায়ে আমি দেখতেছি আসলে এটা পুরোটাই রিলেটেড ঘাটের সাথে। ঘাট মানে আমাদের পাকস্থলীতে 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া থাকে। এই যে যমুনা আপু যে অটিজম নিয়ে মানে স্পেশাল চাইল্ড নিয়ে কাজ করতেছে, এটার কিন্তু যোগসূত্র কিন্তু একই জায়গায়। আমার কাছে মানে নট অনলি বিলিয়নস অফ রিসার্চ আছে ওটার উপরে। মেন ঘাটকে ফিক্স করলে এভরি ডিজিজ উইল বি ফিক্স, এভরি ডিজিজ। কারণ আমাদের ঘাটে যে 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আছে, ওই ব্যাকটেরিয়ার মেন খাদ্য হচ্ছে ফাইবার। ওই ফাইবার যখন ও পাচ্ছে, ও আপনাকে অটোমেটিকলি শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড করে ইনফ্লামেশন কমাচ্ছে। যখন ইনফ্লামেশন কমে যায়, অটোমেটিকলি আপনার বডিতে প্রদাহ যখন কমে যায়, অটোমেটিকলি রোগগুলো রেগুলেট হয়। তো ওটাকে আমাকে ট্রিগার করছে যে এটা আসলে নট অনলি বিজনেস মডেল, এটা আসলে একটা ফিলান্থ্রপি বিজনেস মডেল। ফিলান্থ্রপি মানে কি, মানে আমরা মানুষকে হেল্প করব,
হেল্পের ভিতরে ওর ড্রামাটিক চেঞ্জ হবে, ওর ফাইন্যান্সিয়াল কনজিউম হবে, আবার বডি হেলথ ঠিক থাকবে, প্লাস একটা বিজনেস মডেল দাঁড়াবে। তো ওটা হচ্ছে মেইন ট্রিগারিং পয়েন্ট অ্যাকচুয়ালি। ওকে ওকে গ্রেট। সো পিওর ইন্সপিরেশন আছে আপনাদেরকে। আসলে আমি দুজনকে বলবো যে সবাই যারা শুনছেন, নতুন যারা আসছেন এখানে দেখতে পাচ্ছেন যে একটা উদ্যোক্তা হওয়ার জন্য বা একটা এন্টারপ্রেনার হওয়ার জন্য প্রপার আই মিন লাইক জেনুইন একটা ইন্সপিরেশন থাকতে হয় সাধারণত, এবং সেই ইন্সপিরেশন গুলো যখন পার্সোনাল হয় তখন এটাতে আপনার ড্রাইভ, মনোযোগ, ফোকাস অনেক বেশি থাকে। যেটার দুটো এক্সাম্পল দুজনেই আর কি, আমার মনে হয় যমুনা আপু এবং খায়রুল ভাই দুজনেই এটার একটা বড় এক্সাম্পল। একজনের আপনারা দেখতে পাচ্ছেন যে মানে পার্সোনাল নিজের লাইফের একটা বড় একটা ইম্পর্টেন্ট পার্টই হচ্ছে আপনার মেয়ে বা আমার সন্তান। তো সন্তান থেকে মোটিভেটেড হয়ে কিন্তু আমি প্রথমে আমার নিজের যে সলিড ফাউন্ডেশনটা, নলেজ গ্রো করছেন, উনি পড়াশোনা করছেন, শিখছেন, মানে একটা ফাউন্ডেশন বিল্ড আপ করছেন। একইভাবে খায়রুল ভাইয়ের হার্টের ইস্যু, এই হার্টের প্রবলেমটা থেকে উনি দেখলেন যে কোত্থেকে ভালো হলো, কেমনে ভালো হলো, হি স্টার্টেড রিসার্চিং দিস থিংস। আপনারা কি ছোটবেলায় কেউ কখনো চিন্তা করছেন যে আপনারা এই ব্যবসা করবেন? আপনি শুরুতে বলেন, হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট মানে এই ব্যবসা আসবেন কোনোদিন? আপু, হ্যাঁ যমুনা আপু বলেন। না আসলে আসলে কোনো যেটা সত্যি কথা যে স্পেশাল চাইল্ড হওয়ার পর আমরা মেনে নেই খুব সহজেই, কিন্তু আসলে কোনো মা বা বাবা কিন্তু এক্সপেক্ট করেন না যে তার সন্তান স্পেশাল চাইল্ড হবে। তো এটা তো কখনো কল্পনাই আসে নাই যে আমি কখনো স্পেশাল চাইল্ডদের জন্য কাজ করব। আমার আগে থেকে প্যাশন ছিল আইটি নিয়ে কাজ করার, আমি আইটি নিয়ে কাজ করেছি, আমার প্যাশনের জায়গাটাকে আমি ধরে রেখেছি, সেটা নিয়ে কাজ করেছি। কিন্তু আমি আসলে কখনোই ভাবি নাই যে আমাকে এই সেক্টরে কাজ করতে হবে, কারণ এই যে সেক্টরটা অনেক বেশি চ্যালেঞ্জিং। আমি আইটি সেক্টরে কিন্তু আমার অনেক বড় একটা আমার ইনকাম সোর্স ছিল। আমি ফ্রিল্যান্সিং পিপল পার আওয়ারে আমি ইনকাম করতাম, তখন করতাম ডলার এন। আর এখন যেটা হয়েছে, এখন আসলে মানুষের সেবা দিতে গিয়ে নিজের সর্বস্ব বিলিয়ে দিচ্ছে, এটা হচ্ছে ইস্যু। তো এটাই যে পার্সোনাল একটা ধাক্কা আছে, সেখান থেকে মানুষের জন্য কাজ করছি। সেম খায়রুল ভাইয়ের একই অবস্থা, কোনোদিন মনে ভাবেন নাই? না, আমি আসলে জীবনে কোনোদিন, আমাদের চিটাং, আমি যদি ব্যাকগ্রাউন্ড চিটাঙ্গের, আমাদের চিটাং কিন্তু ব্যবসায়িক মেন্টালিটি, কিন্তু আমি কিন্তু কোনোদিন ব্যবসা আসবে এটা চিন্তাও করিনি। কারণ আমি আমাদের ভাইদের ব্যবসা দেখে আমি অনেক দূরে থাকতাম, কারণ ওদের ব্যবসাগুলো আমি বুঝতাম না, আমি অনেক দূরে থাকতাম। এরপর যখন আমার এটা হয়েছে, আসলে আমি ব্যবসার চিন্তাও করিনি। যখন আমি দেখতেছি আসলে আমি প্রথম লন্ডন জিপি যখন আমাকে ডাকছে যে তুমি এই স্টোরিটা আমাদের যে যারা ডায়াবেটিস কোলেস্ট্রলের কাজ করতেছে ইয়ং বাচ্চারা, বয়স্ক, ওদের বলতে পারবে কিনা, যখন আমি ওদেরকে বলার ইয়েটা যখন একটা দুটি অ্যাটেন্ড করছি, আমার কাছে ইন্টারনাল জিনিসটা মানে খুব এনজয় পাইতাম যে আসলে এরা অনেক বৃদ্ধ, এরা ইয়ং, এদের এই জিনিসগুলো হচ্ছে। এটার ডক্টররা আমাদেরকে ইনভাইট করতেছে এটা বলার জন্য স্টোরি। ওখানে কিন্তু আমার নলেজ দরকার, আমি শুধু আমার এই কাহিনী বললে হবে না, আমাকে ফিগার এন্ড ফ্যাক্ট গুলো তুলে ধরতে হয়। কারণ ওখানে অনেক অনেক ইন্টেলেকচুয়াল লোক আছে, অনেক শিক্ষিত লোক আছে, অনেক ওই লেভেলে এক্সপার্ট লোকও আছে। তো ওরা যখন কোয়েশ্চেন করে, আমি শুধু ওই কোলেস্ট্রল কাহিনী দিয়ে আমি এটা ওদেরকে বুঝলাম। আমার ডিপ ডাউন নলেজ দরকার। ডিপ ডাউন নলেজটা তখনই আসবে যখন আমার প্যাশন থাকবে। তো আমি যখন রিসার্চ করতাম, আমরা পড়ালেখায় যখন মেট্রিক পড়ছি, আমরা কি পাস করার জন্য পড়তাম, ভালো রেজাল্ট করতাম, ওটার এটা টোটালি ডিফারেন্ট। এটাতে আমি যেটাই পড়ি এটা মাথার ভিতরে এমন গেঁথে যাই, আমি বিশ্বাস করবো না আরিফ ভাই এবং অডিয়েন্স যারা আছে, আমি বাংলাদেশে অনেক মেডিকেল কলেজে আমি লেকচার দিই। রিসেন্টলি আমার একটা হয়েছে, ওখানে পিএইচডি ডক্টররা থাকে, পিএইচডি ডক্টর, এবং ওদের কোয়েশ্চেন সলভ করে আমি এত এনজয় ফিল করি। ওরা লাস্টে আমাকে কোয়েশ্চেন করে যে আসলে তুমি কোথা থেকে মেডিকেল পড়ছো। আমি মেডিকেল ডিগ্রি ধরিনি, আমি জাস্ট ইঞ্জিনিয়ার, জাস্ট রিসার্চ বেস আমি দিচ্ছি, আমি প্রবলেম সলভ করতেছি। এখানে প্রবলেম সলভ, আমাদের এখানে প্রবলেম হচ্ছে যে মডার্ন মেডিসিনের যেই সার্কেলটা চলতেছে, এটা লাস্ট 100 বছরের একটা সার্কেল। এটাও আমি রিসার্চে বের করছি। এই সার্কেল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে হারার পর থেকে এই সার্কেলটা শুরু হয়েছে। এই যে মানে এপিডেমিক ডিজিজ থেকে প্যান্ডেমিক থেকে এই যে আসছে, এখানে পিক হচ্ছে প্যান্ডেমিকটা, করোনাটা। করোনার পর ডক্টররা একটা বোঝার জন্য মানে থিঙ্কিং অফ প্রিসপেকশন চেঞ্জ হয়েছে। আসলে আমাদের পিক চলে আসছে, এখন আমার লাইফের ডিসিশন আমাকে মানে পাবলিকদের নিজেদের নিতে হবে, নাইলে আমি কিন্তু ফিক্স করতে পারতেছি না। কারণ ওদের সিলেবাস হচ্ছে শুধু কিউর করা, সরি ম্যানেজ করা, নট কিউর করা। কিন্তু আপনি বলেন গ্যাস্ট্রিক, বাংলাদেশে 90% লোকের গ্যাস্ট্রিক, 97% লোকের গ্যাস্ট্রিক, কিন্তু ডক্টররা কি করে ট্যাবলেট দিচ্ছে, জাস্ট ম্যানেজ করতেছে, নট কিউর। বাট আমার এটার ভিতরে আমি যে রিসার্চে ঢুকেছি রিয়েল কিউর করার, ওটা মানে প্যাশন থেকে, রিসার্চ থেকে, তো ওটা আমাকে খুব ড্রাইভ করে। কিন্তু সিম্পল passion is the most important thing, I guess. So যেটা আমি ফাইন্ডিং, আমার মনে হয় যে I think everybody should understand that যে passion is the most important thing, এবং যেই প্যাশনটা না থাকলে আসলে
এই পরের যে আমি কোশ্চেনটা করব সেই কোশ্চেনটা হচ্ছে গিয়ে প্যাশনেট হয়ে গেলেন, করবেন, এখন তো ব্যবসা শুরু করতে যে এত এত সোজা না জিনিসটা, তাই না? সো ইটস নট অ্যান ইজি থিং টু স্টার্ট বিজনেস। আমি যমুনা আপুকে বলবো যে ওয়েন ইউ স্টার্টেড ডুইং দিস থিং, এবং আপনি অলরেডি একটু আইডিয়াও দিয়ে দিচ্ছেন যে পয়সা তো লাগবে, আমি তো জনসেবা করতে যা ফতুর হলে হবে না। সো ওয়েন ইউ স্টার্টেড থিঙ্কিং অ্যাবাউট ডুইং এ বিজনেস অ্যান্ড মানি এবং এইসবে যখন আসা শুরু হলো, তখন আসলে এই যে প্যাশনটা থেকে যে ইন্সপিরেশন নিয়ে আসলেন আপনি, আমি এটা করবো, আমি শুধু আমার বাচ্চার সমাধানই করবো না, আরো হাজার হাজার মা আছে তাদের সমাধানটা আমি করব, এই যে একটা ইন্সপিরেশন নিয়ে আপনি ব্যবসায় নামার পরে যখন প্রথম আঘাতটা পান আর কি রিয়েল ওয়ার্ল্ডের, সেই আঘাতটা আসলে কি ছিল এবং আসলে হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস দ্যাট ইউ ফেসড এন্ড অলসো ফেসিং রাইট নাও, আমাদের একটু বুঝান আপনার। আচ্ছা, আমি আসলে যেহেতু আমি একজন প্যারেন্ট, সো প্যারেন্টের সাইডটা আমার কাছে একটা বড় ধাক্কা ছিল বা চ্যালেঞ্জ ছিল। যেমন স্পেশাল এডুকেশনটা কিন্তু একটা খুব ব্যয়বহুল একটা জিনিস, হ্যাঁ, এখানে থেরাপিউটিক সার্ভিস গুলো ব্যয়বহুল, এডুকেশনটা ব্যয়বহুল। তো আমার কাছে আমি যখন দেখেছি যে এরকম অনেক প্যারেন্ট আছেন যারা আসলে এফোর্ড করতে পারছেন না, তাদের সন্তানদের জন্য খুবই দরকার এই থেরাপিউটিক সার্ভিস বা স্কুলিং গুলো এফোর্ড করতে পারছেন না, কিন্তু আমিও আসলে তাদেরকে কমে দিতে পারছি না, হ্যাঁ, কেননা দিন শেষে তো এইটা চালাতে হবে। তো সেই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আমি তাদের জন্য কি করতে পারি, আমি আসলে যে উদ্দেশ্যে তাদের জন্য কাজ করছি সেটা কি আদৌ সফল হবে কিনা, এটা একটা চ্যালেঞ্জ ছিল। তারপরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল স্পেশাল চাইল্ডদের জন্য আসলে এখন 2024-এ এসে অ্যাওয়ারনেস অনেক বেড়েছে, বাট আমি 2017-তে যখন কাজ আরম্ভ করি তখন আমাকে কিন্তু একটা বাসা ভাড়াও দিতে চাইনি স্পেশাল চাইল্ডদের স্কুল স্টার্ট করার জন্য। তখন আমি আমার রুমের আমার পার্সোনাল একটা ঘর ছেড়ে দিয়ে সেই ঘর থেকে কিন্তু আমার একটা রুম নিয়ে এবং 4টা বাচ্চা নিয়ে কিন্তু আমি আমার স্কুলটা স্টার্ট করি। সুতরাং আমি এতই প্যাশনেট ছিলাম যে আমার নিজের বেডরুমটা আমি ছেড়ে দিয়ে স্কুল করেছি সেখানে। কেন? কারণ 2017-তে 7 বছর আগে এতটা অ্যাওয়ারনেস ছিল না অটিজম নিয়ে বা স্পেশাল এডুকেশন নিয়ে। তো ওইটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। এবং যেটা আরেকটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে স্পেশাল চাইল্ডের মারা অনেকেই বুঝতেন না যে আমার এই শিশুকে ম্যানেজ করা যায় বা তাকে একটা নর্মাল লাইফ লিড করানো যায়, অথবা স্পেশাল এডুকেশন বলতে একটা কথা আছে, অথবা আমি আমার বাচ্চা কথা না বলতে পারলে তাকে কিছু থেরাপিউটিক সার্ভিসের মাধ্যমে কথা বলাতে পারবো, এই ধারণাটা অনেকের ছিল না। তো এক্ষেত্রে আমাদেরকে অনেক কাজ করতে হচ্ছে, আমাদেরকে অ্যাওয়ারনেস নিয়ে প্রচুর কাজ করতে হয়েছে, এটা একটা চ্যালেঞ্জ ছিল। এবং সবচেয়ে বেশি চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এটা আমরা সবসময় ফেস করি যে আমরা আসলে অনেক কিছু করতে চাই, বাট আমাদের এই জায়গাটায় আমাদের হাত বাঁধা থাকে বলে আমরা অনেক কিছু করতে পারি না। আমি পড়াশোনা করছি, আমার প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমি আমার অর্গানাইজেশনকে ডেভেলপ করছি। আমার 2017-তে যে অর্গানাইজেশনটা ছিল 4 জন বাচ্চা নিয়ে, এখন কিন্তু সেটা 50 আপ, আমাদের বাচ্চা 55 আপ। তো এই যে গ্রো করাটার পিছনে কিন্তু আমাকে প্রচুর শ্রম দিতে হয়েছে, প্রচুর ফাইন্যান্সিয়াল ইস্যুস আমাকে ফেস করতে হয়েছে। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়েছে। আর এই তো চ্যালেঞ্জ গুলি আসলে এগুলোই ছিল। মানে আমি আরেকটু ডিটেইলে আরেকটু কোশ্চেন করবো। সেটা প্রথমটা তো ভেরি ক্লিয়ার, মানে এটা আসলে ভেরি পেইনফুল, আই গেস এক্সট্রিমলি পেইনফুল, এটা সবারই জানা উচিত। দেখেন, স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজ করতে যে ট্যাবুটা, আমাদের সোশ্যাল যে ট্যাবুটা আছে, একটা ট্যাবু সোশ্যাল একটা প্রবলেম আছে, সেই প্রবলেমে আপনি একটা বাসাও পাচ্ছিলেন না যে হোয়াট উইল ইউ ডু উইথ স্পেশাল কিডসরা কি করবে, দে আর নট সো অ্যাকসেপ্টেড ইন দ্য সোসাইটি। মানে এটা একটা প্রমাণ হচ্ছে বাসা ভাড়া দিচ্ছেন, কাইন্ড অফ লাইক দ্যাট। আর সেকেন্ডলি যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম ডেফিনেটলি আর দেয়ার। আমি যদি একটু স্পেসিফিক্যালি বলি যে আপনি যদি মানে ডোন্ট ডু ভেরি কনফিডেন্সিয়াল দরকার নাই, সামথিং একটা স্পেশাল চ্যালেঞ্জের কথা বলেন, মানে একটা এক্সাম্পল দেন, কারণ আমার এখানে অনেক উদ্যোক্তা আছে যারা হয়তো বা এখনো চ্যালেঞ্জ গুলো পড়ে নাই। আপনি একটা যদি প্র্যাকটিক্যাল উদাহরণ দিতে পারেন, হোয়াট ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি দ্যাট ফেস। হ্যাঁ, আচ্ছা, ফাইন্যান্সিয়াল যেমন আমার এটা এক্সপান্ড করা দরকার, ঠিক আছে। আমার এখন যেটা দরকার
যে আমি এখানে আমার বাচ্চাগুলো 12 থেকে 14 বছর পরে দেখা যাচ্ছে ওদেরকে আমার ভোকেশনাল স্কুলিং করাতে হবে, ঠিক আছে? এখন ভোকেশনাল স্কুলিং করানোর জন্য আমার এই বাচ্চাগুলো কি হচ্ছে, স্পেশাল চাইল্ড যারা আমাদের পুরান ঢাকার বাচ্চাগুলো আছে তারা কিন্তু এখন বসে রয়েছে, কারণ পুরান ঢাকায় ভোকেশনাল ওদের জন্য ভোকেশনাল ট্রেনিং সেন্টার নাই। তো এখন আমার এখানে 20টা বাচ্চা বসে আছে তারা সার্ভিস নেওয়ার জন্য, বাট আমার এখন টাকা নাই, ঠিক আছে? তাই আমি আমার এই বিজনেসটাকে এক্সপান্ডও করতে পারছি না, ওদেরকে সেবাও দিতে পারছি না। ওদেরকে যদি ওরা কিন্তু আমার কাছে সেবাটা নেওয়ার জন্য বসে আছে, বাট আমি আমার ফান্ডিং এর জন্য আমি সেই প্লেসটা তাদেরকে করে দিতে পারছি না। তাহলে এটা আমার জন্য একটা অবশ্যই বড় চ্যালেঞ্জ। এরকম চ্যালেঞ্জ গুলো কিন্তু আসবে যে আপনি আপনাকে গ্রো করতে চাচ্ছেন, বাট সেই জায়গায় আপনার টাকা নেই, আপনার কাছে সার্ভিস দেওয়ার মতো সার্ভিস আছে, বাট এটাকে এক্সপান্ড করার মতো টাকা নেই। এটা আমার কাছে মনে হয় যে অনেক বড় চ্যালেঞ্জ। ওকে, খায়রুল ভাই প্লিজ। আমি অবশ্যই জনতা একটু ডিফারেন্ট। যেহেতু আমি অলরেডি ভালো একটা জবে আছি লন্ডনে, আমি অলরেডি ডুয়েল সিটিজেন করতেছি 2005 এর পর থেকে। তো আমি আমার নিজের উদ্যোগে কিন্তু প্রথমে লন্ডনে কাজটা শুরু করলাম। শুরু করার পর আমি সবচেয়ে বড় ফার্স্ট চ্যালেঞ্জ যেটা পাইছি এটা হচ্ছে যে ট্রেডিং স্ট্যান্ডার্ড লাইক বিএসটি এর একটা স্ট্যান্ডার্ড, ওটা পাওয়ার পর আমাকে রাতারাতি বিজনেস অফ করতে হয়েছে লন্ডনে। ওটার পরে কারণ আমাদের ওই লেভেলের মেন্টরিং গুলো ছিল না, জাস্ট একটা ইমোশনাল দিয়ে কাজটা শুরু করা। পরে আমি মুভ করছি যে জাস্ট আমি বাংলাদেশে জিনিসটা করবো, এখানে আর করবো না। কারণ এখানে লোকাল এমপি আমাকে যখন অ্যাডভাইস করছে তুমি এই স্টাইলে এখানে করতে পারবে না, তুমি এই স্টাইল করতে হলে তোমার বাইরে খুব ভালো প্রজেক্ট, তবে তোমার দেশে করো। তবে বাংলাদেশে যাওয়ার পর আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা পাইছি এটা হচ্ছে কি আমার প্রোডাক্ট মার্কেট ফিট, এটা আমি বুঝে ফেলছি, ডে ওয়ানে বুঝে ফেলছি প্রোডাক্ট মার্কেট ফিট কিভাবে। আমি আমার প্রোডাক্ট ফ্রি খাওয়াইতাম মানুষকে, স্কুল কলেজে যারা মা বাপরা বসে থাকতো ওদেরকে দিতাম। ওখান থেকে আমার রিটেনশন, আমার টার্গেট ছিল মানে পাওয়ার যে অ্যাটলিস্ট 10 জনের ভিতরে যদি 2 জনও কল করে আমার প্রোডাক্ট চলবে। ওখানে আলহামদুলিল্লাহ আমার 10 জন থেকে 10 জনেই 9 জনেই কল করতো প্রোডাক্টের জন্য, কারণ ফ্রি খাওয়ার পর রেজাল্ট পেতো। এরপর থেকে আমি বুঝে ফেলছি প্রোডাক্ট মার্কেট ফিট সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি যেটা ফেস করছি বাংলাদেশে হচ্ছে বিএসটিআই। কারণ আমার প্রোডাক্টে বিএসটিআই লাগে না, আর 6-8 প্রোডাক্টে বিএসটিআই দরকার নেই, যেগুলো যেমন মুড়ি চাল ডাল এগুলো আসলে বিএসটিআই দরকার নেই, প্যাকেজিং করলে দরকার। তো আমার প্রোডাক্টে যখন বিএসটিআই দরকার নেই, কাস্টমার কিন্তু এটা মানতে রাজি না। কাস্টমার বিএসটিআই এত ওদেরকে এডুকেশন করে ফেলছে, কাস্টমার মানে বলছে না বিএসটিআই লাগবেই। এখন আমি প্রতিনিয়ত এই প্রবলেমটা ফেস করতেছিলাম। পরে আমি বিএসটি কে বললে তোমার প্রোডাক্ট বিএসটি দেওয়া হবে না, কারণ এটা বিএসটি দরকার নেই। তখন আমি লাস্টে যে মানে আমার প্যাশন থেকে আমি কি করছি, সিধা ঢাকা হেড অফিসে তেজগাঁওতে গিয়ে হানিফ স্যার ছিল একজন ডাইরেক্টর, উনি এখন আছে কিনা জানি না, তো ওনাকে আমি উইথাউট অ্যাপয়েন্টমেন্ট ওনাকে ধরছি, একদম উইথাউট অ্যাপয়েন্টমেন্ট। আমি একদম বিরক্ত হয়ে গেছি তখন, কারণ আমি বাণিজ্য মেলায় খুব ভালো সেল হচ্ছে, নর্মাল মেলায় সেল হচ্ছে, ডায়াবেটিক্স মেলায় সেল হচ্ছে, কিন্তু কাস্টমার একটা কোয়েশ্চেন এটা বিএসটি নেই। তো আমি কি গিল্টি ফিল করি ভিতরে ভিতরে, আরে একটা ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করতে বিএসটি নেই। পরে ওদেরকে বললাম যে স্যার আমার এই প্রোডাক্টটা খুবই একটা ভালো প্রোডাক্ট, আমি বাইরে থেকে আসছি আপনাদের দেশে হেল্প করার জন্য, একটা ভালো একটা মডেল তৈরি করার জন্য, তো আমার বিএসটি দরকার। বলছে না তোমার প্রোডাক্টে বিএসটি দরকার নেই, যেহেতু এটা লিস্টে নেই দেওয়া হবে না। তো আমি স্যার আমার তাহলে আমার গোটায় চলে যেতে হবে, কারণ পাবলিক এটা মানতেছে না। তো আপনারা এটা করে নো বিএসটি করে একটা সিল করে দেন আমাকে, এটা বিএসটি দরকার নেই এই ধরনের। ওরা সবাই একজন দেখে বলছে এটা আমাদের কনসেপ্টে আসে না মাথায় যে বিএসটি যেটা দরকার নেই এটা নো বিএসটি রিকোয়েস্ট করা। তখন উনি বলতেছে বাবা তোমার প্রোডাক্টটা কি কাজ করে। তো স্যার ছিল অনেক মোটা কিন্তু অনেক হেভি ছিল। তো আমি স্যার আপনি মাইন্ড না করলে আপনি ওভারওয়েট না অলসো ওভারওয়েট। আমি স্যার আরো কিছু ইস্যু আছে, অবশ্যই অনেক ইস্যু আছে, ডায়াবেটিক্স এদের ইস্যু। আমি স্যার আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো 3 মাসে আমি আপনাকে অ্যাটলিস্ট মানে আপনার বর্তমান পজিশন থেকে অ্যাটলিস্ট সামথিং বেটার পজিশন করবো। আমি জানি কত করবো, কিন্তু আমি এটা বলে নিলে পার্সেন্টেজ আমি বেটার পজিশন করতে পারবো। কিরকম বেটার, আমি অফকোর্স বেটার করতে পারবো। তো বলছে উনি স্যারকে বলতেছে স্যার এই ছেলে একটা নিচে বাইর করে 30 to 40 লাখের খরচা, ওনার মুখে এটা যেটা বললো, কারণ ওরা দেয় না, ওই মিনিস্ট্রি থেকে পারমিশন তো হয়, অনেক কাহিনী বললো। লং স্টোরি শর্ট, অনেক মানে মানি দরকার এখানে। তো আমি তো একটা কথা দেবো না, আমার টাকা নাই ওই লেভেলের। তখন বলছে স্যার এই ছেলেটা যে কথা বললো যদি ওটা সত্যি হয় তাহলে স্যার আপনাকে ওর এনএসি দিতে হবে। তো ওনার চেয়ারম্যান সহ আরেকজন ডাইরেক্টর ওরা এগ্রি করছে হ্যাঁ। তো বলছে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, আমার ওয়াইট লুজ। আমি মানে 3 মাস বলতেছি না, আরো আগে রেজাল্ট পাবেন আপনি। তো বলছে ঠিক আছে স্যার চ্যালেঞ্জ মঞ্জুর আমরা দিলাম। প্রোডাক্ট দিয়ে 20 দিনের মাথায় 25 দিনের মাথায় ওনার কল চলে আসছে হানিফ স্যারের। বলছে আমার তো গ্যাস্ট্রিকের প্রবলেম লাগতেছে না, আর আমার বডি হালকা লাগে, ওয়াইট আমি এখনো মাফাই নাই কিন্তু আমার হালকা লাগে বডি। তো তোমার কি কি প্রোডাক্ট আছে আর কি কি প্রোডাক্ট আসবে ওগুলো একটা লিস্ট দাও। তো বিশেষ করে আমি আমার আপকামিং কিছু প্রোডাক্টের নাম দিয়ে ফেলছি, ওটা এনএসি দিয়ে ফেলছে যে বাংলাদেশে একটা চ্যালেঞ্জ আছে কিন্তু আমাদের মোকাবেলা করতে হবে। এটা প্যাশনেট ভাবে যখন মোকাবেলা করতে হয় টাকাও লাগে না, কিন্তু আমাকে রাইট প্যাশন যদি ওরা পায়, রাইট রেজাল্ট যদি পাই ওরা দিতে বাধ্য। তো ও আমাকে কিন্তু আপকামিং প্রোডাক্ট 6টা
বিএসটি দিয়ে ফেলছে এনওসি, যেটা 30 লাখ থেকে 40 লাখ ওদের মুখে বলছে, আমার একটাও করছে না। এটা একটা নাম্বার 1 চ্যালেঞ্জ। সেকেন্ড বড় চ্যালেঞ্জ, যখন আমি দেখতেছি আমার স্কেল আপ করতে হবে, আমি আমার পিচ ডেক রেডি না, মানে এগুলো তো আমি তো আসলে ব্যবসায়িক মানে আমার পিচ ডেক কি এটা জানতামই না। পিচ ডেক কি, তারপরে ইনভেস্টিং রেডিনেস কি, এগুলো আমি কিছু জানতাম না। আমি নিজের টাকায় করতেছি, রেভিনিউ আসতেছে, চলতেছে, আলহামদুলিল্লাহ হ্যাপি। লন্ডন থেকে 2 মাস পর যাই, 1 মাস পর যাই, গিয়ে চলে আসি, ভালো একটা টিম গঠন করছি। এরপর দেখছে না আমার ফান্ড শেষ, মানে রেভিনিউতে আমার ফান্ড, আমি যে স্কেল আপ করার মতো আমার ফান্ড নেই। এখন ওই রেভিনিউতে চলতেছে মেইনলি 16-17 জন 20 জন ছেলে কাজ করতেছে, আবার প্রোডাক্ট নিতে হচ্ছে। তো মার্কেট যে একটা মিডল একটা গ্যাপ থাকে, গ্যাপটা আমি ফিল আপ করতে পারতেছি না, স্কেল আপ করতে পারতেছি না। তখন আমি একটা অ্যাডভাইস দেখছি, না তখন আইসিটির একটা প্রোগ্রামে আমি এরকম দেখছি যে আইসিটির একটা প্রোগ্রাম হচ্ছে, ওখানে অনেক বড় বড় নাম বলবো না, অনেক বড় বড় ইয়ারা লোকরা ছিল। তো ওদের থেকে মানে ওরা বলছে আমরা এইভাবে তৈরি করি, ইনভেস্টার ইয়া থেকে মানে উদ্যোক্তাদেরকে এইভাবে তৈরি করবো, এইভাবে তৈরি করবো। আমি মানে খুব ইন্সপায়ার, খুশি, আরে ভালো একটা লিঙ্ক পেয়ে গেছি। পরে ওই লিঙ্কের মাধ্যমে যখন আমি গেলাম, তারপরে দেখছি যে ওখানে ডিফারেন্ট কাহিনী কি ওরা মানে চার্জ করে যে আপনাকে ইনভেস্টমেন্ট রেডিনেস গুলো করে দেবে, আপনাকে ফাউন্ডিং এর জন্য রেডি করবে, আপনাকে বাই পিস রেডি করবে। তো এখানে ভালো একটা অ্যামাউন্ট চার্জ করে, আমার থেকে অ্যারাউন্ড ইজ নর্মাল উদ্যোক্তারা এটা নিতে পারবে না, এরকম একটা টাকা চার্জ করছে। করার পর আমি ফটাফট দিয়ে ফেলছি। এটা দেওয়ার পর আসলে দেখি বাস্তবে দেখি আসলে ওয়ার্কআউট করে না, এইগুলো সব মানে বুয়া। কিন্তু স্পেশালি স্মার্ট বাংলাদেশ আমি যেটা পাইছি, ওরা কিন্তু রিপুটেড লোক, ওরা গভর্নমেন্টের রিপুটেড লোক, মিনিস্টার রিপুটেড লোক, সবই রিপুটেড লোক, কিন্তু দিন শেষে গিয়ে ডুইং নাথিং ফর দ্য স্টার্টআপ, সিম্পল ইজ দ্যাট। টাকা নেওয়ার পর কাজ করে না। আমি এরপরে আমি নিজের উদ্যোগে কাজ করা শুরু করছি, এগুলো বাদ দিয়ে আর 2-1 জায়গায় এরকম টাকা নষ্ট করছি। পরে এই স্মার্ট বাংলাদেশে যখন আসছি, সবচেয়ে আমার মানে আমি এটা মানে থ্যাংক ইউ বললেও কম হবে আরিফ ভাইদের বাংলাদেশ। এইখানে আমি ওখানে যেগুলো 2 লাখ টাকা নষ্ট করে আমি যেগুলো পাই নাই, এখানে আমি কিন্তু ফ্রি অফ কস্টে 8 থেকে 100 গুণ বেশি জিনিস পাইছি। আমার নেটওয়ার্কিং হয়েছে নাম্বার 1, নাম্বার 2 আমার এই জিনিসগুলো ইনভেস্টমেন্ট রেডিনেস গুলো হয়ে গেছে, আমার লিঙ্ক আপ গুলো হয়ে গেছে, এই চ্যালেঞ্জটা। তারপরে এই যে এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবো, সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যালেঞ্জ গুলো কিভাবে আমরা মানে বিট করবো, এই জিনিসগুলো টেকনিক গুলো আমি শিখতে পারছি। এই টেকনিক শিখার কারণে আমার কিন্তু এখন অনেক কিছু কিন্তু আমি ডাইরেক্ট নিজেই যোগাযোগ নিজেই কাজ করি। এই যে চ্যালেঞ্জ নাম্বার 1 হচ্ছে যে টাকা অবশ্যই লাগবে, আমাদের আজকাল টাকা লাগবে, কিন্তু টাকা তো চাইলে তো টাকা পাওয়া যাবে না। কিন্তু এই যে টেকনিক গুলো জানা, টাকা আসার টেকনিক, এই যে নেটওয়ার্কিং, এই যে আরিফ ভাইরা যত বড় বড় নেটওয়ার্কিং গুলো ম্যানেজ করছে, এগুলো হচ্ছে অ্যামেজিং। মানে ইতিমধ্যে আমার মানে অলরেডি আমরা একটা ইনভেস্টরকে বাদিয়ে দিয়েছি, আমি একটা ইনভেস্টরকে ভালো একটা ইনভেস্টরকে বাদিয়ে দিয়েছি, আরো 3-4টা ইনভেস্টর আমার সাথে কাজ চলতেছে। তো এই যে নেটওয়ার্কিংটা পাওয়া, এটা হচ্ছিল মানে অসাধারণ। এটাকে আমার ডেডিকেশন। আমি আরিফ ভাইদের যখন ডেটটাকে বিশ্বাস করে আমি টিকিট ক্যান্সেল করে আগে নিয়ে এসে আমি চলে যাই, কেন আমি বুঝতে পারছি এটা কি জিনিস। হয়তো আমার জায়গায় অন্য কেউ নাই, সে তো বুঝতেছেন, আমি ওইভাবে মেনটেন করাতে আমার এই চ্যালেঞ্জ গুলো বিট করতে পারছি। এর জন্য থ্যাংক ইউ আরিফ ভাই। তবে আরো ছোট ছোট অনেক চ্যালেঞ্জ আছে, পরবর্তী হয়তো আমি বলবো, আমার হয়তো একটু বেশি হয়ে যাচ্ছে এখন। আরিফ ভাই কোয়েশ্চেন করবে। ভাই আওয়াজ শুনতেছি না, হ্যালো হ্যালো আরিফ ভাই আপনার আওয়াজ শুনতেছি না কিন্তু। আচ্ছা আচ্ছা, আমার আমি মিউট করেছিলাম, সরি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি খায়রুল ভাইয়ের সাথে একমত দিব, কারণ আই ইউজ টু লিভ ইন লন্ডন টু, এবং আমি লন্ডন থেকে একটা ভালো চাকরি ছেড়ে আসছিলাম, এবং আমার যে কোম্পানি ছিল ওরা আমাকে ইনভেস্ট করতে চাইছিল বাংলাদেশে। দ্যাটস ইনভেস্টমেন্ট কোম্পানি অ্যাকচুয়ালি। সো আমি যেটা করি নরমালি ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, এগুলোর সাথে ইনভলভ আমি। সো আমি আসলে দে ওয়ান্টেড টু ইনভেস্ট ইন বাংলাদেশ $2 million, and I was a kid at that time back in 2012. সো আমি অনেক উৎসাহ নিয়ে আসছিলাম, বাট আই ডিডন্ট নো অ্যাকচুয়ালি আমি ফাইন্যান্স মিনিস্ট্রি এন্ড আদার জায়গায়, বিভিন্ন জায়গায় যেসব জিনিসগুলো করতে হয় সেগুলা খায়রুল ভাই তো মনে হয় অনেক মারামারি করে করছেন। আমি আসলে প্রথম দিন যে যখন শুনছি সেসব করতে হবে, আমি বলছি আমার দরকার নাই, আমি চাকরি করলেই ভালো আর কি আমার জন্য। না আরিফ ভাই, এখানে আরো দুটো চ্যালেঞ্জ আমি অ্যাড করবো, যেটা খুবই দরকার সবার জন্য। এই একটা হচ্ছে যে দুটো চ্যালেঞ্জ অ্যাড করবো। একটা হচ্ছে কি, এটা তো আছে, একটা হচ্ছে কি আমি আমার একটা ফান্ড দিয়ে শুরু করছি, আমার ফান্ডটা কিন্তু অলমোস্ট চলে গেছে, এখন আমার পিট ডেভেলপে গেছে, কিন্তু আমার একটা মানে আমার লাইফস্টাইল লন্ডনে চলার জন্য বিয়ে একটা খরচ। এখানে আমার ওয়াইফ যে সাপোর্টটা, ও জব করে, ও জব না করলে কিন্তু আমার স্টার্টআপ খুবই টাফ ছিল, সিম্পল ইজ দ্যাট। সেকেন্ড হচ্ছে কি, বাংলাদেশে ফান্ড রেজিং করাটার ক্ষেত্রে বাংলাদেশ যখন আমাদের কোম্পানিগুলো যখন একটু গ্রো আপ করে, কিন্তু ইনফিনিটি একটা কমপ্লেক্স আমি ফেস করছি, মানে এটা কাইন্ড অফ হয়, প্রত্যেক জায়গায় হয়। তো আমার প্রবলেমটা খুবই বেশি হয়েছে, যার কারণে আসলে আমার একটু বেশি এই চ্যালেঞ্জ গুলো ফেস করছি। কিন্তু আমি এই যে আলহামদুলিল্লাহ এগুলো অনেক ওভারকাম এখন করে ফেলছি। এখন আমি মেইন জায়গায় পৌঁছে গেছি, আমি জানতেছি আমি আজকে না কালকে আমার কোম্পানি উঠবেই। এখন আমার আর টেনশনটা নাই আর কি ওই চ্যালেঞ্জ ওভারকাম করা। থ্যাংক ইউ। এক্সেলেন্ট। আই গেস আরেকটা জিনিস এখানে ডিসকভার করছি, আমরা কিন্তু সবাইকে এখন বলবো যে আপনারা যারা এন্টারপ্রেনার আছেন, স্টার্ট আপ করতে চান, অলরেডি আপনারা ফোকাস করবেন, দেখবেন যে আসলে যমুনা পক্ষে চলে গেল নাকি। সো
আপনার যারা আগে এরকমের কোন একটা অ্যাক্সেলারেটর প্রোগ্রাম বা কেউ যদি টাকা চায়, বি কেয়ারফুল, ইটস এ নো, এটা বিগ সিগন্যাল। এনিবডি, এনি অ্যাক্সেলারেটর প্রোগ্রাম, এনি কোম্পানি, এনিবডি হু সেজ দ্যাট আপনি স্টার্টআপ, আপনার কাগজপত্র আমরা ঠিক করে দিব, আপনাকে ইনভেস্টমেন্ট পাওয়ার দিব আমরা, এইসব করে সে যদি ইনভেস্টমেন্ট পাওয়ার পরে আপনার কাছে ক্যাশ নেয়, টাকা নেয়, দ্যাটস ওয়ান থিং। বাট ইনভেস্টমেন্ট পাওয়ার আগে আপনাকে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে, দ্যাট ইজ কমপ্লিটলি এ বিগ সাইন যে আপনাকে তারা চিট করতেছে, এন্ড ইউ শুড নট বি ডুইং এনি টাইম সো। এবং ইনফ্যাক্ট এখন থেকে কেউ যদি আপনার সাথে এরকম যোগাযোগ করতে চায়, ঠিক আছে, আমি রেকমেন্ড করবো, সাজেস্ট করবো যে আপনারা যাতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ওকে, সো ফার্স্ট দেন আমরা আসলে উই ক্যান হেল্প ইউ। ওকে, যে আসলে রাইট পিপল কিনা। আচ্ছা, জোন আপু আই থিংক চলে গেলেন। So ভাইয়া কানেক্ট হয়েছে। Okay, let me do one thing. ভাইয়া কানেক্ট হয়েছে আমি। আরিফ ভাই আপনার মাইক অফ। আরিফ ভাই আপনাকে শুনতে ভাই পাচ্ছি, আপনি মিউটেড। শুনতে পাচ্ছি না। ওকে, হ্যাঁ, সো আই এম সরি, আমি আসলে ওই যে করতে পারছিলাম না, কি পিন করতে পারছিলাম না যখন আপু কাছে, দ্যাটস ওয়াই আমি একটু ব্লক আউট হয়ে গেছিলাম। ওকে ফাইন, সো যেটা নিয়ে বলছিলাম কথা, যে এরকম জিনিস কিন্তু বি ভেরি কেয়ারফুল, যে কেউ বলে যে আমার কাগজ ঠিক করে দিব, টাকা নিব, এরকম কিন্তু বাংলাদেশে অনেক আছে এই মুহূর্তে, যারা আসলে স্টার্টআপদের এক্সপ্লয়েট করে আপনার মানে করতে চায়। সো খায়রুল ভাই ইজ অ্যান এক্সাম্পল। খায়রুল ভাই এই চ্যালেঞ্জটা ফেস করছে স্টার্টআপ করতে যায়, পিপল তার কাছে টাইম নষ্ট, আরিফ ভাই ওখানে ওরা টাইম নষ্ট করে, যেমন ওদের উদ্দেশ্য কি আমরা জানি না। ওরা কি করে, তুমি এখানে আসো, এখানে আসলে আমাদের একটা প্রোগ্রাম হবে, ওখানে আমাদের একটা বাইরের একটা কোম্পানি আসবে, কিন্তু আমার খরচে গিয়ে আমি টাইম নষ্ট করি আমার টিম নিয়ে, এটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগছে আর কি। মানে ইম্পর্টেন্ট টাইমের ভিতরে আপনাকে টাইমটা ওয়েস্ট করছে, আবার টাকা মানিও আপনাকে দিতে হচ্ছে, জিনিসের কাজ কিছু হচ্ছে না। পরে এগুলো বাদ দিয়ে আমি সব এগুলো সব ফেক বলে শুরু করলাম আর কি। বলেন ভাই। ওকে, সো যাই হোক, এখন তাহলে আমি নেক্সট ফেজে যাইতে পারি। সো চ্যালেঞ্জ গুলো আসলে খুবই কঠিন চ্যালেঞ্জ, এটা আসলে আপনারা খুব সহজ করে বলছেন, কিন্তু আমি জানি এটা তো সহজ না। সো ইটস এ বিগ 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 থিং, এটা মানে অনেক প্রেশার পড়ে, সাইকোলজি, ব্রেইন, লাইফ, ফ্যামিলি, রিলেশনশিপ, থাউজেন্ডস অফ থিংস অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট করে স্টার্টআপদের লাইফে। যে প্যাশনটা, যে ইন্সপিরেশন থেকে চিন্তা করে আমি ব্যবসাটা নামলাম, আমি এটার উপর এত স্বপ্ন দেখলাম, এত ভাবলাম এটা করবো আমি, তারপরে যখন শুরু করতে গেলাম, ভাই তোমাদের ভালো চাই আর তোমরাই আমাকে করতে দাও না, আমি দেশের মানুষের উপকার চাই, দেশের মানুষের উপর তুমি আমাকে এই বিএসটি এটা সেটা নিয়ে আমাকে আগাইতে দাও না, আমি তোমার ভাড়া দাও না। সো দেয়ার আর লটস অফ থিংস গোজ অন, এবং দিস চ্যালেঞ্জেস আর লাইক সবাই আমি জানি, আমরা যখন আরো অনেকের কাছে আসবো, আমরা যে স্টোরিজ গুলো আস্তে আস্তে করে কালেক্ট করছি, তো স্টোরিজ গুলো যখন যাইতে থাকবো ইনশাল্লাহ দেখবো যে উইল ফাইন্ড লটস অফ স্টোরি অফ স্ট্রাগলস এন্ড বাট সাকসেসও আছে। এখন নেক্সট আমি যে কোশ্চেনটা করবো, আমি গোয়িং ব্যাক টু ঝুমন আপু অ্যাগেন। সো ঝুমন আপু, আপনার যখন এই যে আলোর পাখি ফাউন্ডেশন থেকে নিউরোশেডে ট্রান্সফার করলেন, সো তো প্রথম আপনি তো এখন তো লিমিটেড কোম্পানি হিসেবে আপনি রেজিস্ট্রেশন করেছেন, ওকে, কোম্পানির রেজিস্ট্রেশন। এই জায়গাটাতে আসলে আপনি যে রেজিস্ট্রেশন করা, দেন আদার থিংস, যে কার্যক্রমগুলো, লিগ্যাল কমপ্লায়েন্স এন্ড আদার থিংস, এগুলোতে আপনি আসলে কি কি চ্যালেঞ্জ ফেস করছেন, এবং এই চ্যালেঞ্জগুলো আসলে কিভাবে আপনি মানে কাম আপ করছেন, মানে এটা থেকে বের হয়ে আসছেন, এটা একটু যদি সবাইকে ভালো করে বোঝা যায় নাকি। আচ্ছা, আসলে সত্যি কথা বলতে আমি লিমিটেড কোম্পানিটা ফর্ম করতে গিয়ে আমি তেমন কোনো সমস্যায় পড়ি নাই। এটার প্রধান কারণ হচ্ছে এসবিএ। কারণ হচ্ছে আমি লিমিটেড কোম্পানিটা ফর্ম করার আগেই কিন্তু আপনাদের ট্রেনিং গুলো কমপ্লিট করেছি। তো সেই জায়গায় আমি অনেক কিছু জেনেছি যে আমার আসলে কোনটা করা উচিত, লিমিটেড কোম্পানির ক্যাটাগরিতে কি করা উচিত, কেন করা উচিত, আমার যে টার্গেট, আমার যে ফিউচার টার্গেট বা আমার যে অডিয়েন্স, সেটার উপরে বেস করে আমার কোম্পানির ধরন কি হওয়া উচিত, সবকিছু কিন্তু আমি জেনেই রেজিস্ট্রেশন করেছি। তো সেই ক্ষেত্রে আমি আসলে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো হ্যাসেলে পড়ি নাই। তো এটার জন্য আমি মানে হার্টফুল থ্যাঙ্ক টু এসবিএ, এই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কেননা এখানে এত বেশি কমপ্লায়েন্স নিয়ে এত বেশি সেশন হয়েছে,
এবং আপনারা লিগ্যাল ইস্যুস নিয়ে যে সেশন গুলো দিয়েছেন, বিভিন্ন লয়াররা এসে যে সেশন গুলো দিয়েছে, এটা আসলে অনেক বেশি হেল্পফুল ছিল। আমার মনে হয় কেউ যদি বিজনেস আরম্ভ করার আগে এখানে আসতো, তাহলে মনে হয় তারা যে এখন বিভিন্ন চ্যালেঞ্জ গুলো ফেস করছে, মনে হয় এটা করতো না। এই ক্ষেত্রে আমি বলবো, আরে ভাই, হ্যালো ভাই, আপনার আওয়াজ মিউট হয়ে গেছে। খারবে বলেন, হ্যাঁ প্লিজ। যেমন যমুনা আপু অনেক লাকি, কারণ আরবিদের মতো পাইছে। আমি যখন বিজনেস শুরু করার প্ল্যান করছি, বাংলাদেশে গেছি, তো আমি যেহেতু আমি বিজনেস কিছু জানি না, আমি কি করছি, প্রথমে একটা লয়ারকে হায়ার করলাম। এখন ও লয়ার আমার গাইড করে, আমার ওই সময় আমার 3 লাখ টাকা কিন্তু চলে গেছে বিগিনিং 2000, তখন আমি বিজনেস শুরু করিনি। আমার 3000 বিজনেস শুরু পাউন্ড? করার না, 3 লাখ টাকা, 3000 পাউন্ড অ্যারাউন্ড। আচ্ছা, 3000 পাউন্ড। তো 3 লাখ টাকা নিয়ে নিছে কি লয়ারে, লিমিটেড কোম্পানি এগুলো। তখন আমি কিন্তু লিমিটেড কোম্পানির দরকারই ছিল না আমার, কিন্তু আসলে সোল ট্রেডার হইলে হইতো আমাকে। তাও আবার কি করছে, করার পর নলেজ না থাকলে, ল্যাক অফ নলেজ যেটা হয় আর কি, বেসিক্যালি ওর কাছে লন্ডন থেকে আসছে, পয়সা আছে অনেক, বাস নি লুটিনি, এই টাইপের কিছু আমি কিন্তু সিরিয়াস প্রবলেম বিগিনিং এ ফেস করছি। কিন্তু তখন আমার লিমিটেড কোম্পানির দরকার ছিলই না। তাও আবার যা করছে কিন্তু ওই পেড অফ ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল একটা গোদামিল করেছে, যেটা আমরা হাইকোর্টে যেতে হবে। তো আসলে সত্য কথা বলতে কি, এই যে এসবিআই বারবার আমাদের মানে মন থেকে, অন্তর থেকে আসে এসবিআই জিনিসগুলো, এই যে কত বড় একটা প্ল্যাটফর্ম, এটা যারা ভুক্তভোগী ওরাই জানবে, আর যারা ভুক্তভোগী ওরা জানবে না। তো আমাদের যারা আপকামিং আসতেছে, ওদের জন্য একটা ভেরি বিগ একটা প্ল্যাটফর্ম, এই জিনিসগুলো, কমপ্লায়েন্স গুলো মেনটেন করে যাওয়ার জন্য। সেকেন্ড হচ্ছে, আমি একটা প্রবলেম ফেস করছি যখন আমার কোম্পানি গ্রো হচ্ছে, কো ফাউন্ডার, মানে কারণ আমি আমার নলেজটা ট্রান্সফর্ম করতে পারতেছি না। আমি ভালো ওয়ার্কার পাচ্ছি, কিন্তু আমি কো ফাউন্ডার পাচ্ছি না। তো আমার যে কো ফাউন্ডার আমরা শুরু করলাম, আমার কো ফাউন্ডার হচ্ছে ওরাকেলে কাজ করে ইন্ডিয়াতে। এখন ও যেগুলো দিচ্ছে আইডিয়া, আমার কাজের সাথে কোনো মিলে না। বাংলাদেশের ইন্ডিয়া অনেক ডিফারেন্ট। ও লন্ডন ছিল, পরে ইন্ডিয়া চলে গেছে, কিন্তু মিলে না। তখন আমি খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম কিভাবে এটা ওভারকাম করবো। একজন কো ফাউন্ডার ঠিক করতে আমার 4 বছর চলে গেছে। লাস্টে আমি 2020-এ এসে 21-এ এসে আমি কো ফাউন্ডার পাইছি। 21-এ পাইছি কো ফাউন্ডার আমার মোশাররফ ভাইকে। মানে আলহামদুলিল্লাহ অ্যামেজিং একজন আমি কো-ফাউন্ডার পাইছি, যেটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওই মোশাররফ ভাইকে পাওয়ার পর, আমার কো-ফাউন্ডার পাওয়ার পর আমার কনফিডেন্স অনেক বেড়ে গেছে। কারণ একজন কো-ফাউন্ডার এত দরকার আপনার জিনিসগুলো ট্রান্সফর্ম করার জন্য, খুবই দরকার। কারণ আমরা এজ এ ফাউন্ডার হিসেবে আমরা কি করি, আমি একদম রাত দিন খাটতে পারি। মানে বাংলাদেশে আমি এখানে গাড়ি চালাই, ড্রাইভ চালাই, ঠান্ডা কান্ট্রি থাকি, কিন্তু বাংলাদেশে আমি বাসে চড়ি, টেম্পোতে চড়ি, রিক্সা, সব বাস আমি কমন চড়তে পারি, আমার কোনো টেনশন হয় না। কিন্তু এই যে আমি করতে পারি আমার প্যাশন থেকেই, এখানে আমার কোনো কিছু যায় না। আমরা যখন ছুটি গেলাম, তো ওখানে কয়েকজন কো-ফাউন্ডার আমাদের সাথে এখন গল্প করতেছি, ওরা বলতেছে ভাই আমি তো বাসে চড়তে পারি না। তো কয়েকজন কো-ফাউন্ডার বলতেছে, আমি কেন, বলছে ভাই আমার ইনকাম আছে, তো আমার এটা আসে না। আমি ভাই আমি জানি না আপনাদের কি, আমার আমার ভাই আলহামদুলিল্লাহ ভালো একটা গাড়ি আছে, ভক্সওয়াগন গাড়ি আছে, গাড়ি চালাই, আর গত 20 বছর ধরে গাড়ি চালাই। কিন্তু বাংলাদেশে আমি বাস বলো, যেকোনো, আমি ট্রাকের পিছনে চলে কাজ করতে গেছি। আমরা গাইবান্ধা যখন চাষ করি, ট্রাকের পিছনে গিয়ে নিজে উঠি, এই প্যাশনটাই করি। তো মেন হচ্ছে কি, বলার উদ্দেশ্য যে একটাই, চ্যালেঞ্জ কিন্তু এগুলো একদম কন্টিনিউ থাকবে, এটা যে শেষ এখানে না, এই চ্যালেঞ্জ গুলো কন্টিনিউ থাকবে। কিন্তু ওভারকাম করার জন্য ওই মন থেকে প্যাশনটা থাকতে হবে। জুমা আপু যে ভালো একটা জব কে করে স্টপ করে যে এটা প্যাশন থেকে করতেছে, আমার একটা ভালো টাইটিস না, আমার ইমপ্রুভ, আমার ডাইরেক্টর লেভেলে ইমপ্রুভমেন্ট হওয়ার চান্স ছিল, ওগুলো বাদ দিয়ে যে আমি এটাতে গেলাম কেন, একটা বিগ স্বপ্ন নিয়ে, সত্য কথা বিগ স্বপ্ন। এই চ্যালেঞ্জ গুলোর জন্য এগুলো কিন্তু আবার দিনে দিনে রাতারাতি হয় নাই। তো প্ল্যাটফর্মের হেল্প গুলো নিয়ে যদি আমরা যদি এটাকে একুমুলেট করতে পারি, কনভার্ট করতে পারি, ডেফিনেটলি আমরা মানে ডেফিনেটলি আমরা রাইট ডিরেকশনে থাকবো, গুড পাবো ইনশাআল্লাহ। এক্সেলেন্ট। থ্যাংক ইউ। আমি আমার মনে হয় যে আসলে অনেক রিফ্রেশিং কো-ফাউন্ডারের স্টোরিটা চলে আসলো এখানে। কো-ফাউন্ডার কতটা যে ইম্পর্টেন্ট, মানে নিজের যে ওভারলোড, যেমন ধরেন আপনি প্রথম যখন এই যে লোডটা, এন্টারপ্রেনার হিসেবে যে লোডটা নিচ্ছেন, সেই লোডটা যে অর্ধেকটা কো-ফাউন্ডারকে দেয়া যায়, আই থিঙ্ক তাহলে তো আসলে জীবনে অনেক শান্তি চলে আসে। সো আমি ঝুমন আপুর কাছে বলবো, হোয়াট ইজ ইয়োর কো-ফাউন্ডার স্টোরি, আপনার কো-ফাউন্ডারের ঘটনা বলেন। হ্যাঁ ভাইয়া, আমি আসলে মানে আমার কাছে মনে হয় কি যে বলেন না যে স্পেশাল চাইল্ডটা কিন্তু গিফটেড চাইল্ড বলে। হ্যাঁ, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার স্পেশাল চাইল্ড সব জায়গায় আসলে গিফটেড। কেন জানি আমি কোনো জায়গায় হচ্ছে খুব বেশি একটা চ্যালেঞ্জ ফেস করি নাই। যেমন এই যে আমি বললাম যে আমি কমপ্লায়েন্সের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ ফেস করি নাই। কো ফাউন্ডারের ক্ষেত্রেও গত 7 বছর ধরে যারা আমাদের সাথে আছেন, মানে এতটাই আমাদের স্ট্রং একটা বন্ডিং এবং স্ট্রং একটা কি বলবো ম্যাচ। যেমন হচ্ছে যেটা বলা হয় যে কো ফাউন্ডার এমন হবে না যে সবাই একটা সেক্টরে এক্সপার্ট হবে, এটা বলা হয় যে আপনাকে মাল্টিপল সাইডে
মানে এক্সপার্ট আপনার কো ফাউন্ডার লাগবে। তো তখন কিন্তু আমি এটা জানতাম না 7 বছর আগে, বাট ফরচুনেটলি আমাদের কো ফাউন্ডার আমরা যারা 4 জন আছি, আমরা কিন্তু এক একজন এক এক সেক্টর এক্সপার্ট। একজন আইটি সেক্টর এক্সপার্ট, একজন সফটওয়্যার এক্সপার্ট, একজন ব্যাংকিং এ ফিনান্স এক্সপার্ট। তো এরকম আমাদের কিন্তু একটা ভালো কি বলবো এটাকে, যে ভালো একটা ব্ল্যান্ড হয়েছে হ্যাঁ কো ফাউন্ডারের ক্ষেত্রে। সুতরাং আমি আসলে আমার কো ফাউন্ডারদের কাছে কৃতজ্ঞ যে ওনারা 7 বছর ধরে আমার সাথে আছেন এবং এখন পর্যন্ত ওনারা সব ধরনের চ্যালেঞ্জকে আমার সাথে ফেস করে যাচ্ছেন। এক্সেলেন্ট, ওয়াও, আপা ইজ ভেরি লাকি, সব কষ্ট খায়রুল ভাই করতেছে। না আরিফ ভাই, ওই যে বললাম যে ভাইয়া গিফটেড চাইল্ড কিন্তু আসলেই মা হ্যাঁ গিফটেড, দ্যাটস ট্রু, দ্যাটস ভেরি ট্রু আই গেস। ওকে, আচ্ছা এবার আমি একটু বিজনেসের ভিতরে চলে যাই আপনাদের, ঠিক আছে? সো অ্যাজ আই ক্যান সে দ্যাট যে নিউরোশেড মেইনলি আপনারা যদি এক লাইনে বলেন তাহলে আপনি হাউ উইল সে হোয়াট সার্ভিস ইউ আর প্রোভাইডিং বা হোয়াট প্রোডাক্ট ইউ আর সেলিং, আসলে এক লাইনে যদি বলেন আপনি। এটা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস ফর অল স্পেশাল নিডস চিলড্রেন টিল বার্থ টু ডেথ। সব ধরনের সেবা পাবে, একদম জীবনের প্রথম থেকে আরম্ভ করে শেষ প্রান্ত পর্যন্ত যা যা সেবা দরকার সব পাবে এবং এটা অনলাইন অ্যাক্সেস করতে পারবে। স্পেশাল নিড, ওকে ফাইন। সো আমি বেশি কিছু বলবো না, আপনি শুধু অল্প সময়ের মধ্যে যদি বলেন যে স্পেশাল নিড চিলড্রেন বলতে আসলে আমরা কি বুঝাই এবং এর ক্যাটাগরিটা কি, এটা যদি আপনার আমরা তো অনেক নবিশ আর কি, আমরা বুঝি না, আপনি যদি অল্প কথা আমাদেরকে বুঝাইতে পারেন এবং যাতে আমরাও কানেক্ট করতে পারি আপনার ব্যবসার সাথে, প্লিজ। স্পেশাল নিডস বলতে আমরা আসলে আমরা আগে ডিসএবিলিটি কথাটা ইউজ করতাম, ডিসএবল কথাটা ইউজ করতাম, বাট এটা এখন ইউজ করা হয় না কারণ তারা আসলে ডিসএবল না, তারা হচ্ছে স্পেশালি অ্যাবলড বলা হয় তাদেরকে। তো আসলে এই ডিসএবিলিটির দুই ধরনের মেইন ক্যাটাগরি আছে, একটা হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, আরেকটা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা আমরা তাদেরকে বলি। তো আমি বেসিক্যালি কাজ করছি হচ্ছে যারা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আছে, এটার মধ্যে অটিজম আছে, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি আছে, এডিএইচডি আছে, তারপর হচ্ছে সেরিব্রাল পলসি আছে, ডাউন সিনড্রোম আছে এবং আরো অন্যান্য কিছু নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে অ্যাজ লাইক গ্লোবাল ডিলে, স্পিচ ডিলে, বিহেভিয়ার ডিসঅর্ডার, এগুলো। তো আমরা শারীরিক যারা অক্ষমতায় আছে তাদেরকে নিয়ে কোনো কাজ করছি না, কেননা তাদের যে এডুকেশনটা তারা নর্মাল এডুকেশনেই যেতে পারে, বাট যারা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আছে তাদের জন্য থেরাপিউটিক সার্ভিস, তাদের স্পেশাল এডুকেশন সম্পূর্ণ আলাদা। তো আমাদের সার্ভিসটা শুধুমাত্র নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে যারা আছে তাদের জন্য। তো আমি এখানে অনেকগুলো ক্যাটাগরি বললাম, অনেকগুলো নাম বললাম, এটা আসলে একটা ডেভেলপমেন্টাল ডিলে আমরা এক কথায় বলতে পারি। তো যেই সন্তানের, যেই শিশুর যেই বয়সে যা হওয়া উচিত সেটা যখন আমরা দেখি যে সেই বয়সে তা হচ্ছে না ডেভেলপমেন্টাল, সেটা অবশ্যই নিউরো ডেভেলপমেন্টাল। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ধরে নিই যে তাদের কোনো একটা স্পেশাল নিডস আছে। স্পেশাল নিডস মানে আমি তার কোনো একটা ল্যাকিংস আছে, সেটা যখন আমি তাকে প্রোভাইড করব তখন কিন্তু সে সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারবে এবং একটা নর্মাল লাইফ লিড করতে পারবে। ওকে, সো আপনার টার্গেট মার্কেট তো আসলে ইট ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডেবল যে স্পেশাল চিলড্রেনের প্যারেন্টসরা আর কি পে করে, আর কনজিউমার হচ্ছে আপনার স্পেশাল চিলড্রেনরা। সো এইখানে আপনার মেইন যে আয় রেভিনিউ মডেলটা, আপনি প্রাইসিংটা আসলে আপনি কিসের উপর ভিত্তি করে করেন, মানে কোনো একটা অ্যাডমিশন ফি বা পার স্টুডেন্ট ফি নাকি কোনো অ্যাপয়েন্টমেন্ট ফি, কি আসলে কিভাবে আপনার রেভিনিউ মডেল? আসলে এখানে অনেকগুলো রেভিনিউ মডেল আছে, কারণ যেহেতু আমি স্পেশাল চাইল্ডদের সবগুলো সার্ভিস দিচ্ছি, এখানে আমার স্কুলিং আছে, স্কুলিং এর ক্ষেত্রে অ্যাডমিশন ফি আছে, টিউশন ফি আছে, এই দুইটা থেকে রেভিনিউ আসছে। যেহেতু থেরাপি দিচ্ছি সেখানে থেরাপির সেশন ফি আছে, সেখান থেকে একটা রেভিনিউ আসছে। এবং আদার্স কিছু থেরাপি যেরকম হাইড্রোথেরাপি, তারপরে হচ্ছে অনলাইন কাউন্সিলিং আছে, সেগুলির থেকে রেভিনিউ আসছে, অর্থাৎ আমার অনলাইন কাউন্সিলিং থেকেও রেভিনিউ আসছে। এবং আমরা ভবিষ্যতে অনলাইন স্কুলিংটা করব, তো আশা করছি সেখান থেকেও আমাদের রেভিনিউ জেনারেট হবে। অনলাইন স্কুলিংটা করলে যেটা হবে যে যেসব আমাদের কাছে অনেক রিকোয়েস্ট আসে যে প্রত্যন্ত এলাকায়, গ্রামের প্রত্যন্ত এলাকায় স্কুল নাই, সেবা নাই, সেখানের মারা আসলে বঞ্চিত হচ্ছেন, সেখানে শিশুরা বঞ্চিত হচ্ছেন। আমরা যদি অনলাইন স্কুলিংটা করতে পারি, আমরা একটা অ্যাপ বেস অনলাইন স্কুলিং করতে চাই, আসলে অ্যাপের জন্যই আমরা বেসিক্যালি
ফান্ডিংটা তুলতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা কমপ্লিট করতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু আসলে হাজার হাজার স্পেশাল চাইল্ডদের মাকে সেবা দিতে পারবো, স্পেশাল চাইল্ডরা উপকৃত হবে। গ্রেট। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে মেইনলি টার্গেট মার্কেট হচ্ছে যেটা ধরতে পারলাম, এবং আপনার বেসিক্যালি মাল্টিপল রেভিনিউ স্ট্রিম আছে। সো স্কুল ফি তো একদম সহজ একটা রেভিনিউ স্ট্রিম, আর অনলাইন স্কুল ফিটাও কাছাকাছি। সো আপনার তো মেইনলি স্কেল করার প্ল্যানটা আসলে কোন প্রোডাক্টটা দিয়ে আসলে বিশাল বড় জায়গা প্লেসে যাওয়া? হ্যাঁ, আমার প্রথমত হচ্ছে আমার অনলাইন স্কুলিং দিয়ে এটা যদি আমি একটা অ্যাপ করতে পারি, তাহলে আমি অনলাইন স্কুলিং এর মাধ্যমে আমার এটা স্কেল করতে পারবো। তখন আসলে গ্লোবালিও আমি রিচ করতে পারবো, অনলাইনের তো কোনো সীমানা নাই। তারপরে দ্বিতীয় হচ্ছে যে আমরা ট্রেনিং গুলো স্টার্ট করতে চাই, অনলাইন ট্রেনিং গুলো, যেগুলো হচ্ছে অ্যাজ লাইক পেইড ট্রেনিং, অনলাইন পেইড ট্রেনিং গুলো। সেখানে প্যারেন্ট ট্রেনিং নিতে পারবে, ভিডিও রেকর্ডেড ট্রেনিং হবে, প্যারেন্ট নিতে পারবে। কেউ যদি স্পেশাল সেক্টরে নলেজেবল হতে চায় তারা করতে পারবে। এবং তৃতীয় হচ্ছে আমাদের যে স্পেশাল চাইল্ডদের যে ভোকেশনাল সেক্টরটা আছে, আইটি সেক্টর, ওরা কিন্তু কম্পিউটারে খুব ভালো হয়। আমার নেক্সট টার্গেট হচ্ছে ওদের জন্য কম্পিউটার একটা ল্যাব করা, যেখানে আমাদের স্পেশাল চাইল্ড গুলো এই কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে ওরা স্বাবলম্বী হতে পারবে। যেহেতু এখন আইসিটি যুগ, আইসিটিটা এখন অনেক বেশি, ওরাও আসলে টেকনোলজির প্রতি খুব বেশি এফেক্টেড, মানে কি বলবো, অ্যাডিক্টেড থাকে। তো সেই ক্ষেত্রে আমরা ওদের অ্যাডিকশনটাকে একটা স্ট্রং একটা দক্ষতায় পরিণত করতে চাই। এটার জন্য আমরা একটা কম্পিউটার ল্যাব দিতে চাই, যেখানে ওরা আইটি প্রশিক্ষণ। আমি জাস্ট অত বলছি না, জাস্ট আপনার সাথে আপনার কোনো সময়সীমা পরিকল্পনা আছে যে আপনি অনলাইন স্কুলটা কবে যেতে পারবেন, কবে শুরু করবেন? পরিকল্পনায় তো আছে। আমরা আশা করছি যে আমরা স্কুলিংটা ইনশাল্লাহ 3 থেকে 6 মাসের মধ্যে অনলাইন একটা প্ল্যাটফর্ম রেডি করে ফেলতে পারবো। এটা তো আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, অ্যাপের বিষয়। তো আশা করছি ইনশাল্লাহ হবে 6 মাসের মধ্যে। আমরা উইল বি ওয়েটিং, ডেফিনেটলি আমরা ওয়েট করব আর কি। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আমি এবার যাচ্ছি খায়রুল ভাইয়ের কাছে। খায়রুল ভাই, এক লাইনে বলতে হবে কি করেন? বেসিক্যালি আমরা ওই মানে ঘাট ফ্রেন্ডলি প্রোডাক্ট করি। ঘাট তো অনেকেই বুঝে না, মানে পাকস্থলী নির্ভর খাদ্য গুলো আমরা তৈরি করতেছি, ওই প্রোডাক্ট নিয়ে আসতেছি। যে আমি ছোট, এটা হচ্ছে আমার এক লাইনেই, মানে ঘাট ফ্রেন্ডলি প্রোডাক্টের উপর আমরা কাজ করতেছি। কিন্তু এই কথাটা ঘাট ফ্রেন্ডলি ফুড মানে ঘাটের মানে ঘাট ফ্রেন্ডলি প্রোডাক্টের উপর কাজ করতে, কিন্তু এই জিনিসটা কিন্তু আসছে স্মার্ট বাংলাদেশ যাওয়ার পর। এর আগে আমি যে কথাগুলো বলতেছিলাম অনেক লম্বা, কিন্তু ওটাকে শর্ট করে দিচ্ছে বেঞ্জামিন ভাই এবং আরিফ ভাই। জাস্ট এটা হচ্ছে বিগ মার্কেট, তুমি এটা করবা। তো আমি একটা স্ট্র্যাটেজি দেবো, যেমন 1940-তে পুরো ওয়ার্ল্ডের কি এভরি 400 জনের ভিতরে একজনের ছিল ডায়াবেটিক্স। 1940-তে, 1980-তে এসে 40 জনের ভিতরে একজন হয়ে গেছে, এবং 2023 এসে 3 জনের ভিতরে একজন। এই যে স্ট্র্যাটেজি গুলো, আমরা যদিও বলি মডার্ন মেডিসিন আমরা অনেক উন্নত করে ফেলছি, অনেক কিছু করে ফেলছি, কিন্তু বাস্তবে আসলে ডাইরেকশন যদি আপনি স্ট্যাটিক্স চেক করেন, ডাইরেকশন একদম ইজি ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যায়। তো আমরা ডাইরেকশন মানে স্ট্যাটিক্স নিয়ে, ডাটা নিয়ে আমরা প্রোডাক্ট রেডি করতেছি, যেটা মানে আমরা ঘাটকে ফিক্স করবো, ঘাট আপনাকে ফিক্স করবে। সিম্পল ইজ দ্যাট। ওকে, গ্রেট। আমি লাইক আপনার ভ্যালু প্রপোজিশনটা আসলে খুবই মানে খুবই ওয়াইল্ড লাগে আর কি। মানে আমরা আসলে কখনো ওইভাবে ভাবি নাই যে আসলে গাটস এর প্রবলেম ঠিক হয়ে গেলে মানসিক প্রবলেম ঠিক হয়ে যাবে। অবশ্যই ঠিক হয়ে যাবে। ইটস কারেক্ট। এটা আমার কাছে, কিন্তু আমি আপুর সাথে একবার কথা বলছিলাম, বাপু আমি বসবো, আমরা কিন্তু স্পেশাল কিছু ছেলের উপর কাজ করছি এই প্রোডাক্টগুলোর উপরে, স্পেশালি মিলেটস নিয়ে বাড়া নিয়ে। মানে যে রেজাল্ট গুলো আমরা পাইছি, অ্যামেজিং রেজাল্ট, এবং রিয়েল অ্যামেজিং রেজাল্ট। সিম্পল ইজ দ্যাট যে আরিফ, আমি আপনাকে অলরেডি শেয়ার করছি যে আমরা যদি টেস্ট টুলস গুলো সামনে নিয়ে আসতে পারি, এবং আমরা অলরেডি একটা কোম্পানির সাথে যোগাযোগ শুরু করে দিছি, আমার কোফাউন্ডার জানে। মানে ওই টেস্ট আমরা ভেরিসন যখন নিয়ে আসবো, তখন আমি ফিক্স করে বলতে পারবো এই ছেলেটার নিউরোলজিক্যাল প্রবলেম কেন, হোয়াই, কোন 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 সেক্টরে ওর প্রবলেমটা হচ্ছে, এবং কোন জায়গায় ফিক্স করতে হবে। টেকনোলজি ওখানে চলে গেছে অলরেডি, আমরা বিহাইন্ডে, অলরেডি ইউরোপে আমেরিকায় চলে আসছে। সিম্পল ইজ দ্যাট। আরেকটা এক্সাম্পল দেবো, যেমন আমাদের সেলিব্রিটিরা, ইন্ডিয়ান বাংলাদেশের বড় বড় সেলিব্রিটিরা আমেরিকাতে আসে জাস্ট ওদের এইজিং সলিউশন গুলো, স্কিন সলিউশন গুলো, প্রবলেম গুলো সলভ করার জন্য। ওখানে কি করে বেসিক্যালি ওদেরকে একটা অপারেশন করে, ফ্র্যাকটাল অপারেশন বলে। ফ্র্যাকটাল অপারেশন মানে আমাদের স্টুল, একজনের যারা গুড এমিনিউ আছে ওর স্টুলটা নিয়ে ওর স্টুলে ঢুকাই,
সিম্পল ইজ দ্যাট। সো ওটা করার পর ওর ইমিউনিটি স্ট্রং বেড়ে যায়, প্রবলেমগুলো আস্তে সলভ হয়। এখন কেন এটা করতেছে একজন স্টুডেন্ট, কেন আরেকজনকে অপারেশনের জন্য দিচ্ছে? একমাত্র হচ্ছে দেখি গুড ইমিউনিটি, যার অনেক গুড ইমিউনি সিস্টেম আছে ওর, আর যে ব্যাড, দেয়ার হিউজ গ্যাপটা জাস্ট ন্যারো করতেছে, এরপর রেজাল্ট পাচ্ছে। আমরা সেম কাজটা বেসিক লেভেলে শুরু করতেছি। খাওয়াটা যখন আমি নিজে করবো, নিজে যখন স্ট্রং হবে, তখন অটোমেটিকলি জিনিসগুলো ফিক্স হয়ে যাবে। সিম্পল ইজ দ্যাট। আর এটার ভিতরে কি যে আমার প্রত্যেকটা কথা কিন্তু রিসার্চ বেস, ইজ নট এ মানে আমি আমি ধরতে পারছি। তাহলে আপা আপনার, আমি মনে হয় যে আমি কখনো চিন্তা করিনি আপনারা কেন এমও করছেন না, নিউরোশেড এবং ফার্মজেল কেন এমও করছেন না। আমি আপনাকে অ্যাপ্রোচ না, করছি, এখানে ভাইয়া এখানে একটু কথা আছে। যেমন আমরা বলে থাকি ভাইয়া যেরকম গাট ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে রিসার্চ করেছেন, ওরকম আমাদেরও কিন্তু স্পেশাল চাইল্ড নিয়ে অনেক রিসার্চ আছে, আমরা পড়ছি। তো সেই ক্ষেত্রে বলা হয় যে আমরা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, সব ডিসঅর্ডার কিন্তু নিউরো ডেভেলপমেন্টাল ডিজিজ না, এটা একটা কন্ডিশন। তো সেক্ষেত্রে যেটা হয়, ওদের প্রবলেম অনেক থাকে, বাট আমরা যখন বলি যে কিছু গ্লুটেন ফ্রি, ও সব নিউরোটিপিক্যাল বাচ্চার জন্য, সব নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বাচ্চার জন্যই সেম ডায়েট ফলো করা হয় না, কিছু বাচ্চার জন্য ফলো করা হয়, সেটা ডায়াগনোসিস করে। সেই ক্ষেত্রে আমরা এই বায়োমেডিসিন বা বায়ো প্রোডাক্ট গুলো সেই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটা ওর কিছু মানে জায়গাকে রিমুভ করে। যেমন কারো যদি খুব বেশি হাইপার অ্যাক্টিভিটি থাকে, তখন তার হাইপার অ্যাক্টিভিটিটাকে রিমুভ করে আনে কিছু ফুড হ্যাবিট। হ্যাঁ, তার মানে কিন্তু সেটা না যে তার অটিজমটা পুরো কিওর হয়ে গেছে। তো এই জায়গায় একটা কন্ট্রোভার্সি আছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বায়োমেডিসিন নিয়ে কিছুদিন আগে, যেটা ওয়ার্ল্ড মানে অটিজমের যে ওয়ার্ল্ড রিসার্চ সেন্টারটা আছে, তারা কিন্তু এক জায়গায় বায়োমেডিসিনকে মানে পর্থায় একদম বায়োমেডিসিন দেওয়াটাকে আইনত নিষিদ্ধ করে দিয়েছে। এটা ইউএস এর একটা জায়গায়। এটা কেন? কারণ হচ্ছে এই যে বলা হচ্ছে যেটা কিওর হয়ে যাবে, আসলে কিন্তু সেটা না। ওদের কিছু চ্যালেঞ্জকে রিডিউস করে আনে। হ্যাঁ, ওদের কিছু চ্যালেঞ্জকে রিডিউস করে আনে, বাট এইটার সাথে আরো অনেক ফ্যাক্টর যুক্ত, আরো অনেক কিছু করতে হয়, শুধুমাত্র খাদ্যাভ্যাস চেঞ্জ না, এটার সাথে সাথে আরো অনেক ম্যানেজমেন্ট দরকার হয়। বাট আমরা যেটা করি যে আমরা যে কোনো একটাকে চুজ করি, বাট ওদের জন্য কিন্তু আসলে মাল্টি ডিসিপ্লিনারি টিম বলি আমরা, তো এর মাধ্যমে কাজ করতে হয়। যার জন্য এই জায়গায় কিছু কন্ট্রোভার্সির কারণে কিন্তু ইউএস এটা ব্যান্ড করে দিয়েছে অলরেডি। যে আমার মনে হয় যে আসলে লেটস সি, আমার মনে হচ্ছে উই ক্যান ট্রাই টু, মানে আমি লাইক একটা ডায়েটের মধ্যে অ্যাড করা যাইতে পারে। কারণ যেটা ভাইয়া করছে সেটা কিন্তু অবশ্যই করা হয়, কারণ আমাদের অনেক বাচ্চাকে সাজেস্ট করা হয় যে গ্লুটেন ফ্রি আটা, গ্লুটেন ফ্রি প্রোডাক্টের জন্য। তো ভাইয়াদের প্রোডাক্ট গুলো কিন্তু ওইটা কিন্তু সবার জন্য প্রযোজ্য না, এটা হচ্ছে কথা। সবার জন্য প্রযোজ্য না, বাট এটা কিন্তু প্যারেন্টরা খুঁজছেন। আমার মনে হয় একটা ইফেক্টিভলি আপনার যেহেতু বাচ্চাদের যে খাবারগুলো আছে সেগুলো তো আই নো দ্যাট। এবার আমি আইল গো স্ট্রেট কাট টু খায়রুল ভাই, হোয়াট আর দ্য প্রোডাক্টস? এখানে আমরা কিন্তু ফার্স্ট অফ অল আমরা কোনো মেডিসিন নিয়ে কাজ করতেছি না, সিম্পল ইজ দ্যাট। আমরা ক্লিনিক্যাল ট্রায়াল ওরিয়েন্টেড ফুড নিয়ে কাজ করছি, যে ফুডগুলো বেসিক্যালি মানে প্রোডিউস হয় অ্যালকালাইন জমিতে, ইজ নট হার্বিসাইড, নট পেস্টিসাইড ইউজ করা হয় না, জাস্ট অ্যালকালাইন জমিতে এগুলো ইউজ করা হয়। মিলেটস হচ্ছে নাম্বার 1। মিলেটসের 320 ধরনের মিলেটস আছে, কিন্তু 5টা মিলেটস হচ্ছে পজিটিভ মিলেটস, অনলি 5 মিলেটস ইজ দ্য পজিটিভ মিলেটস। একটা মিলেটস কিন্তু ফাংশন এক ধরনের। এখন মিলেটসটা কি করি আমরা বেসিক্যালি এই স্পেশালদের জন্য, আমি আমার অলরেডি 7-8 জন ক্লায়েন্ট আছে স্পেশাল, তো ওদেরকে আমরা কি করি ফার্মেন্টেশন প্রসেসে আমরা কিন্তু ওদেরকে প্রোডিউস করি দিই। ফার্মেন্টেশন কেন করি? ফার্মেন্টেশন করার পর ওইখানে টেস্টের একটা প্রবলেম আছে, অনেক খেতে চায় না, খেতে চায়, কিন্তু ওটাতে আমরা কাস্টমাইজ গুলো করি। কাস্টমাইজ গুলো কি করে? ওর টেস্ট অনুযায়ী আমরা পিওর ঘি বিভিন্ন জিনিসগুলো ইউজ করি, যেটা ওর সাথে যায়, বেসিক্যালি ওর সাথে যায়। তো ওই ফার্মেন্টেড প্রসেসটা হচ্ছে মেন, ওর দিন শেষে গিয়ে ওর গাটকে ইমপ্রুভ করা। আমাদের মেন উদ্দেশ্য কিন্তু ওর ডিসেবিলিটি অথবা ওর স্পেশাল জিনিসটা আমরা ফোকাস করি না। আর ফার্স্ট একটাই ফোকাস করি হচ্ছে কি, ওর গাটটাকে টেস্ট করার পর গাটকে কিভাবে ইমপ্রুভ করবো। as soon as গাট ইমপ্রুভ শুরু হয়, এটা টাইম কনজিউমিং, 3 মাস 6 মাস 7 মাস এরকম লাগে। তো as soon as গাট ইমপ্রুভ শুরু হয়, ওর বিহেভিয়ার চেঞ্জ শুরু হয়ে যায় সাথে সাথেই।
তো ওটার সাথে সাথে হ্যাঁ আপু ভাই, আমরা আমি তো বললাম যে আসলে ওদের বিহেভিয়ার চেঞ্জ হয়, এবং যেটা হয় যে ওদের কিন্তু খাওয়ার ক্ষেত্রে ডায়েটিশিয়ান কিন্তু এটা অবশ্যই বলে যে ওদেরকে গ্লুটেন ফ্রি এই জিনিসগুলো খাওয়ানোর জন্য সব সময়, সবাইকে অবশ্য বলে না। তো এই ক্ষেত্রে কিন্তু এটা আপনি যেটা বলেছেন এটা একদম সঠিক কথা, ওদের কিছু অভ্যাস চেঞ্জ করে দেয়। এবং যেটা হয় যে আমরা বোঝার ক্ষেত্রে একটু ভুল করি, এটার জন্য এটাকেই শুধু একমাত্র প্রসেস মনে করি, তখন হচ্ছে ভুল হয়ে যায়। কিন্তু এটা কিন্তু আমি পাশাপাশি খালিদ একটা সেটা বলছে না, আই এম শিওর খালিদ ভাই সেটা বলছে না। সো হ্যাঁ আমার মনে হয় যে আমরা উই ক্যান পাস অন দ্য নেক্সট টপিক। আচ্ছা হ্যাঁ আপা, সেটা অবশ্যই। হচ্ছে আপা আপনার স্কুলে যদি ভর্তি হইতে হয় তাহলে আসলে হাউ মাচ একটা একটা বাচ্চার মানে প্যারেন্টকে পে করতে হয় আর কি স্কুলটাতে? অ্যাডমিশন ফি কত আচ্ছা আর আপনার টিউশন ফি কত? আচ্ছা, প্রথমত হচ্ছে আপনার স্পেশাল স্কুলগুলোতে অ্যাডমিশন ফি অনেক হাই হয়, 50,000 উপরে। বাট হুম, আমাদের স্কুলের অ্যাডমিশন ফি হচ্ছে 35,000, 35,000 টাকা। এবং এটা প্রতি বছর পে করতে হয় না। অন্যান্য যে স্কুলগুলো আছে এটাতে প্রতি বছর অ্যাডমিশন ফি দিতে হয়, বাট আমাদের স্কুলে প্রতি বছর কোনো অ্যাডমিশন ফি দিতে হয় না, এটা প্রথম যখন ভর্তি হয় তখনই দিতে হয়। এবং আমাদের মান্থলি ফি হচ্ছে, এটা ক্লাস বেসিস, যেরকম আমাদের ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে সেখানে একরকম মান্থলি ফি। আবার আমাদের নর্মাল স্কুলিং আছে সেখানে হচ্ছে 4,500 টাকা মান্থলি ফি। ভোকেশনালে আরেকটু বেশি। ভোকেশনালের টাইমটা আমরা বাচ্চার আগে অ্যাসেসমেন্ট করি, অ্যাসেসমেন্ট করার পরে বের করি যে ও কোনটার জন্য প্রপার হবে, ভোকেশনালের জন্য না প্রি ভোকেশনালের জন্য নাকি স্পেশাল এডুকেশনের জন্য, তখন এই রেটটা ভ্যারি করে। এবং আমাদের থেরাপি সার্ভিস আছে, বিভিন্ন থেরাপি সার্ভিস আছে, যেমন অকুপেশন থেরাপি 40 মিনিটের সেশন 1,000 টাকা করে সেশন, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি 40 মিনিটের সেশন 1,000 টাকা করে, বিহেভিয়ার থেরাপি 1,000 টাকা। এইভাবে হচ্ছে হাইড্রোথেরাপি আছে 800 টাকা। তো এইভাবে হচ্ছে ক্যাটাগরাইজ করা থাকে, এবং এক একটা বাচ্চার সমস্যা বুঝে আমরা এগুলো প্রেফার করি। সবার জন্য সবকিছু প্রযোজ্য হয় না, সবারকে সব সার্ভিস নিতে হয় না। আবার কিছু শিশু আছে যাদেরকে সব সার্ভিসই নিতে হয়, এটা আমরা অ্যাসেসমেন্ট করার পরে বের করি যে ওর জন্য আসলে কি প্রয়োজন। ওকে। সো আমার একটা জানার ইচ্ছা যেটা হচ্ছে, যেহেতু আমিও প্যারেন্ট, সো আমি লাইক, ইজ ইট পসিবল টু প্রোভাইড স্পিচ থেরাপি থ্রু অনলাইন আর কি? অনলাইনে কি স্পিচ থেরাপি দেওয়া যেতে পারে কখনো? হ্যাঁ, এটা দেওয়া যেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আহ, এটা বাচ্চা টু বাচ্চা ভ্যারি করবে। যেরকম কিছু বাচ্চার যদি সিটিং হ্যাবিট আগে থেকে থেকে থাকে, তাহলে আমি তাকে অবশ্যই অনলাইনে এই থেরাপি সার্ভিসটা প্রোভাইড করতে পারবো, যদি সে অভ্যস্ত হয়ে যায় ল্যাপটপের সামনে বসার জন্য। আর ওকে। কিছু আছে যে প্রথমে সিটিং হ্যাবিট থাকে না, তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওকে প্রথম কয়েকটা সেশন একদম ফিজিক্যালি দিতে হবে। দেওয়ার পরে ওকে আমরা এই ফিজিক্যালি সেশনেই ওকে অনলাইন সেশনটা কিভাবে নিতে হয় এটা ওকে আমরা অভ্যস্ত করাই। অর্থাৎ ওকে আমি এখানে ল্যাপটপ দিয়ে কাজগুলো করানোর ট্রাই করব, তখন করতে করতে ও কিন্তু একটা পর্যায়ে গিয়ে তখন ও অভ্যস্ত হয়ে যাবে। আমরা করোনার সময় কিন্তু এটা করেছি। আমাদের করোনার সময় আমাদের কোনো সার্ভিস অফ ছিল না, আমরা 6 মাস অনলাইনে সার্ভিস দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা একটা ট্রিমেন্ডাস রেজাল্ট পেয়েছি। ওরা কিন্তু বসে মানে ল্যাপটপের ওই পারে বসে কিন্তু ওদের কাজগুলো করেছে, ওদের মারা হেল্প করেছে সাথে। তো এটা পসিবল, তাকে করে নিতে হবে, তৈরি করে নিতে হবে আমার ওই বাচ্চাটাকে দেওয়ার জন্য। আই গেস এটা নিয়ে আসলে আমার মনে হয় আপনি কাজ করা শুরু করতে পারেন, বিকজ দিস ইজ এ বিগ মার্কেট, বিকজ এই মার্কেটটা আসলে অনেক বড় হয়ে গেছে। বাট প্রবলেমটা হচ্ছে গিয়ে আই ক্যান ফিল দ্যাট যে আপনার প্রতি সপ্তাহে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সম্ভব না, অ্যাটলিস্ট একটা প্রতি ভাইয়া সপ্তাহে আমরা অলরেডি এটা করছি, আমাদের এই সার্ভিসটা চলছে, আমরা অনলাইনে কাজ করছি। আই ক্যান বি ইওর কাস্টমার। ওকে, সো মানে আমার বাচ্চার স্পিচ থেরাপি কোন যাচ্ছে আর কি, ওর জন্য মানে একদিন যাইতে হয় আর বাকি দিনগুলো বসে থাকে। সো ওই বাকি দিনগুলো আসলে হি ক্যান গো এন্ড ডু দিস। ওকে। আচ্ছা, উত্তম ভাই কোশ্চেন, উত্তম দা, আমি আসলে কোশ্চেনটা সবার শেষে দিতে যাচ্ছিলাম, বাট আপনার যদি এটা খুবই বার্নিং কোশ্চেন হয়, উত্তম দা, ইউ ক্যান আস্ক দ্য কোশ্চেন প্লিজ। ধন্যবাদ আরিফ ভাই। আসলে আমি মানে আমার ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে এবং আমি বাইরে, এই জন্য আসলে বারবার নক করতেছিলাম। এবং মানে এসবিআই কে ধন্যবাদ যে এত সুন্দর একটা সেশনের জন্য। আমি সিলেট কোহর্টের মানে একজন সদস্য আর কি, আপনাদের মতো শিখতেছি। খাইরুল ভাইয়ের কাছে আমার দুইটা প্রশ্ন। আপনি একটা বলছিলেন যে আপনি সকালের নাস্তার
যে হ্যাবিটটা চেঞ্জ করে দিছিলেন। এখন যদি আমাকে জাস্ট ওই হ্যাবিট নাস্তাটা কি ছিল এটা একটা যদি বলেন, এক নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন যেটা, আমি আপনার আসলে ক্লায়েন্ট, কিভাবে বলি, আমি আমি কোলন আলসার আমার, তারপরে অনেকদিন ধরেই ছিল আমার, বাংলাদেশে ভুল চিকিৎসার কারণে এটা আসলে আইবিএস ছিল, আইবিএস থেকে আইবিডি, আমি পরে কলকাতায় গিয়ে আমার ধরা পড়ে যে আমার অবস্থা খুবই বাজে, এটা ক্যান্সারের পথে যাচ্ছে। তো ওইখান থেকে চিকিৎসা নিয়ে আসি, বাট তাদের যে চিকিৎসার পদ্ধতি যেটা বারবার যেতে হবে, যেটা আসলে কস্টলি, আমার দ্বারা সম্ভব না। দেন যেটা হইলো তারপরে আস্তে আস্তে আমার শরীরে আরো রোগ আসা শুরু করলো। জানুয়ারি মাসে আমার ডায়াবেটিস ধরা পড়লো, তারপর আমার মানে জন্ম থেকে আমার কোল্ড এবং ডাস্ট অ্যালার্জি। এখন সেই ক্ষেত্রে এই দুইটা প্রশ্ন যেটা আমার, সেই ক্ষেত্রে আপনাদের কিউরেবল কি কোনো প্রোডাক্ট যদি থাকে, তাহলে আপনি আমাকে পার্সোনালি আপনার নাম্বার এবং কন্টাক্ট ইনফরমেশন দিলে আমি আপনার সাথে পার্সোনালি কথা বলবো। আর প্রথম প্রশ্নটা যদি মানে আমার সাথে আমার কোফাউন্ডারও আছেন, ওনারও জানার আগ্রহ যে আসলে মানে কি চেঞ্জ করায় আপনার ড্রামাটিকলি এই প্রবলেমটা। নাম্বার ভাই আমি বলি তাহলে, নাম্বার 1 হচ্ছে যে আমরা সকালে কি, আপনি সকালে কি নাস্তা করেন? আমরা পেশেন্টদেরকে কাস্টমাইজ করি। তো পেশেন্টরা কি বলে, আমরা সকালে রুটি, পরোটা, বিস্কিট এগুলো খাই। আমরা নাম্বার 1 বলি প্রসেস এগুলো স্টপ করতে হবে। অ্যাটলিস্ট কিছু না পাইলে আপনি রাত্রে ভাতকে ভিজে রাখবেন, পান্তা ভাত খাবেন কলা দিয়ে। কারণ পান্তা ভাত কেন খাবেন? কারণ পান্তা ভাতটা হচ্ছে ফার্মেন্টেড হয়, এটা খুবই উপকারী একটা জিনিস। আর আমরা যেটা করি বেসিক্যালি, আমাদের যে ব্রেকফাস্ট সিরিয়ালটা, এটা আপনাকে আমরা জবের উপর কাজ করি, মিলেটসের উপর কাজ করি, বার্লির উপর কাজ করি, এটা আমরা ফ্ল্যাক্স হিসাবে সাপ্লাই দিই, এবং লোজিয়া আটার উপর কাজ করি, সাপ্লাই দিই। কেন দিই? কারণ আপনার বডিতে প্রত্যেকদিন 40 গ্রাম ফাইবার মাস্ট আসতে হবে, মাস্ট, মানে উইদাউট এনি কস্ট। 40 গ্রাম যখন ফাইবার আসবে, তখন আপনার কি, ওই বলতেছি যে আমাদের ঘাটে ওদের খাদ্য হচ্ছে ফাইবার, কিন্তু ওরা ফাইবার ছাড়া আপনি কিছু বুঝে না। ওরা ফাইবারটা যখন পাবে ওরা আপনাকে রেগুলেট করবে, সিম্পল ইজ দ্যাট। এখন ও যখন ফাইবার পাবে না, ও কি করে, ওই কোলন, আমাদের যে মিকুয়াস লেয়ার বলে, আপনাদের খাদ্য নালীতে যে লেয়ারটা থাকে, উপরের লেয়ার, ওটা মিকুয়াস লেয়ার বলি, ওটা খাওয়া শুরু করে, কোলনের উপরের লেয়ারটা ওরা খাওয়া শুরু করে। ওখানে কিন্তু ওরা অনেক গুড ব্যাকটেরিয়া খেয়ে ফেলতেছে কিন্তু। তো যার জন্য আমরা ফাইবারটা মানে ডে 1 থেকে ফাইবারটা কনফার্ম করি যে আপনার ব্রেকফাস্ট সিরিয়ালে যাতে ফাইবারটা এনাফ থাকে। এখন বাংলাদেশে ফাইবার রিচ প্রোডাক্ট আপনার নাই আশেপাশে, ওটস আছে, ওটস ওই লেভেলের ফাইবারটা নাই। তো আমরা আমাদের প্রোডাক্টটা সাপ্লাই দিই, আবার যেখানে আমাদের প্রোডাক্ট যেতে না পারে ওখানে বলি অ্যাটলিস্ট আপনি পান্তা ভাত খান, অ্যাটলিস্ট প্রসেস ফুড বন্ধ করেন। এটা নাম্বার 2 হচ্ছে যে আপনার যে ইস্যুগুলো, যে এটা ইস্যু আছে, অফকোর্স আমি গ্রান্টেড, একদম গ্রান্টেড সহকারে ইনশাল্লাহ আমরা ট্রিটমেন্ট করতে পারবো যদি আপনার স্টেজটা জানা যায়, এবং স্টেজ 4 হলো রিভার্সিবল পসিবিলিটি। ইটস নট অনলি মাই হেল্প বাট অলসো আদার এক্সপার্টিস হেল্প। তো আমাদের একটা ইকোসিস্টেম আছে, ওখানে অনেক এক্সপার্টিসরা আছে যারা অ্যাওয়ার্ড উইনিং, ইভেন তো পদ্মভূষণ পাইছে, বড় বড় অ্যাওয়ার্ড পাইছে, ওদের সাথে আমি লিঙ্ক আপ করে দেবো একদম অনেস্টলি, কম খরচে আমি জিনিসগুলো সলভ হবে। কিন্তু নাম্বার 1 কন্ডিশন, আপনাকে কিন্তু আপনার ফুড হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। নাম্বার 1 দুধ চা বন্ধ করতে হবে, সুগার, এক্সেসিভ সুগার বন্ধ করতে হবে ডে 1 থেকে, প্রসেস ফুড বন্ধ করতে হবে, ন্যাচারাল ফুড খেতে হবে। এই জিনিসগুলো আপনাকে ডে 1 থেকে করতে হবে ভাই। তারপরে হচ্ছে যেমন যে সিজনাল, এই যে সিজনাল ফ্রুটের টাইম, ইচ্ছাকৃতভাবে আপনি মানে যত ইচ্ছে তত কাঁঠাল খাওয়া যাবে না, যত আম খাওয়া যাবে না, একটা লিমিটেড 60 গ্রাম 70 গ্রাম, এর চেয়ে বেশি না। এই জিনিসগুলোতে আমরা কাস্টমাইজ করি এবং রেজাল্ট ভেরি ওরিয়েন্টেড রেজাল্ট পাবেন আপনি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার প্রথম প্রশ্নের উত্তরটা পাই না, আপনি কোন মেনুটা আসলে বাদ দিয়েছিলেন আপনার ক্ষেত্রে? হ্যাঁ, আমাদের প্রোডাক্টে বার্লি ফ্লেক্স, আমি আপনার এক্সপেরিয়েন্সটা শুনলাম, তো এই জন্য আমি জানতে চাচ্ছিলাম যে আপনি রেগুলার কি খাইতেন আসলে, কি খাইতেন আপনি আসলে আগে? আমি বার্লি ফ্লেক্স, যে আজকে আমরা সকালে বার্লি আগে কি খাইছেন, মানে যে জিনিসটা খাওয়া, এর আগে আমি 2টা ব্রেড খাইতাম, একটা ডিম খাইতাম, একটা এগ খাইতাম, ব্রেড 2টা 3টেও খাইতাম, সাদা ব্রেড, নট ব্রাউন ব্রেড। এটা ওকে, সেটা ছেড়ে আপনি বার্লি ফ্লেক্সে চলে আসছেন, যেটা আমরা খাইছি আর কি। আমি খাইছি, মানে উত্তম দা, আমি আসলে আই কনজিউম ফার্মজিলার প্রোডাক্ট। আই নো দ্যাট, আই ক্যান সে দ্যাট, যে খাইলে আসলে ইউ ফিল ফ্রেশ। আর আপনার মানে লাইট ফিল করে। ভাই, আপনার নাম্বারটা যদি পার্সোনালি আমি কালেক্ট করে আমিও আপনার সাথে একটু, আমি দিয়ে দেব আপনাকে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এসবিআই কি আসলে মানে একটা বাংলাদেশের এখন জনপ্রিয় এবং মানে খুবই ভাইটাল 2টা ইস্যু নিয়ে আজকে কি মানে আমি আসলে আপুকেও ধন্যবাদ, কারণ এই যে স্পেশাল চাইল্ড নিয়ে আমার ফ্যামিলিতেও আছে। থ্যাংক ইউ আপনার এই উদ্যোগটার জন্য, এবং খায়রুল ভাইকে অসংখ্য ধন্যবাদ, আর এসবিআই কে তো এবং আরিফ ভাইকে তো অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ উত্তম দা, থ্যাংক ইউ। আচ্ছা,
তাহলে আমরা একটু যাই আবার মিডওয়েতে। আমার মনে হয় আমরা অলরেডি অনেক দূর চলে আসছি। আমার দুইটা ভেরি ক্রিটিক্যাল কোশ্চেন আছে যেগুলো দিয়ে আমি শেষ করবো আর কি আপনাদের। আই হ্যাভ হার্ড দ্যাট। খায়রুল ভাই, আপনার প্রোডাক্টের প্রাইসিং বলেন। আপনার প্রোডাক্টের প্রাইসিং আমাদের বার্লি ফ্লেক্স, যেটা আসলে রোল বার্লি বলি, রোল বার্লি মার্কেটে অ্যাকচুয়ালি 550-600 টাকা, কিন্তু আমার প্রোডাক্ট হচ্ছে 300 টাকা, একদম পিওর রোল বার্লি। আরেকটা হচ্ছে লোজে আটা, এই দুটো আমার মেইন প্রোডাক্ট। তারপর আমাদের কাউনের চাল, যেটা মিলেটস, যেটা বলে কাউন, বেসিক্যালি নাথিং বাট ইজ কাউন। তো কাউনে আমরা 5 ধরনের কাউন, এক ধরনের কাউন্ট আমরা বাংলাদেশ থেকে সোর্সিং করি, আর 4 ধরনের আমরা ইন্ডিয়া থেকে সোর্সিং করি। তো আমরা নিজেরা চাষ করি। এই কাউন্টটা হচ্ছে যে আমরা 150, 120, 150 এর মধ্যে উঠানামা করে প্রাইস, আমরা 150 টাকা কেজি সেল করি। আবার এই কাউন্ট 1 কেজিতে কিন্তু 10 জন লোক কনজিউম করতে পারে এট এ টাইম আর কি, 10 থেকে 15 জন লোক কনজিউম করতে, এটা রাইস হিসেবে, এটা স্টেপল রাইস হিসেবে। তো এইগুলোতে এইগুলো কেন, এগুলো তো ওই ইনগ্রেডিয়েন্ট গুলো আছে যেগুলো আপনার দরকার, ডে টু ডে দরকার, আর কিছু না, সিম্পল ইজ দ্যাট। সো আমি আপনার বেস্ট প্রোডাক্ট হচ্ছে কি বার্লি ফ্লেক্স, এটার প্রাইস কত? আমি পাচ্ছি 300 টাকা। 300 টাকা পাচ্ছি। আমার মনে হয় যে 500 গ্রাম, হ্যাঁ 500 গ্রাম। আই বিলিভ দ্যাট যে আপনারা যারা যারা আছেন আজকে, আপনার অ্যাটলিস্ট একবার ট্রাই করা উচিত। খায়রুল ভাই আমাদের একটা ডিসকাউন্ট কুপন দিয়ে দিন সবাই, অবশ্যই ঠিক আছে? শেয়ার করে দেন গ্রুপের মধ্যে। আর আমি শীঘ্রই ইনশাআল্লাহ আপনাদের যতগুলো কোহর্ট আছে এই মুহূর্তে সবগুলোর এক করে ফেলবো আই গেস, তখন আর বেশি একটা সমস্যা হবে না। সো আমরা এখন কোহর্টে বিভক্ত আছি এখন পর্যন্ত। উই হ্যাভ 15 কোহর্টস সিলেক্ট পর্যন্ত আর কি। প্রায় 800-র মতো আমরা ফাউন্ডার কো-ফাউন্ডার আছে আমাদের পুরো প্ল্যাটফর্মে। সো আমরা আই গেস এক করে ফেলবো, তখন হয়তো বা একবার শেয়ার করলে সবাই পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ফাইন। সো আপু, আপনার কাছে কোশ্চেন अगेन। আমরা মনে হয় আর 10 মিনিট টাইম নিব হচ্ছে টু নো অ্যাবাউট ইউ। তো আমরা কোশ্চেনের জন্য ওপেন করে দিব, কারণ অনেকের অনেক কোশ্চেন থাকার কথা আছে। আপু, আপনার যেটা হচ্ছে, আপনি আসলে হাউ ইউর মার্কেটিং ইউর সার্ভিসেস, আপনি কিভাবে আসলে বাজার মানে লোকজনের কাছে পৌঁছছেন, কিভাবে রিচ করছেন কিভাবে? আচ্ছা, তার আগে আমি একটু খায়রুল ভাইকে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে ভাইয়া আপনার এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের প্যারেন্টরা অনেক বেশি খুঁজে। কারণ হচ্ছে আমাদের বিভিন্ন গ্রুপে পোস্ট দেয় যে বাচ্চাদের গ্লুটেন ফ্রি বা এটা দরকার। তো ভাইয়া যেটা বলেছেন, আমি কিন্তু খুব শীঘ্রই আপনার সাথে এমইউ করে ফেলবো ইনশাআল্লাহ। আমার খুব দরকার। আমি কিন্তু অ্যাপ্রোচ করছি আপুকে দিবেন। না, আমি সবসময় জানি, আমি সবসময় কনভিন্সড। ভাইয়ার সাথে আমার আগেও কথা হয়েছে এই ব্যাপারে, এমইউর ব্যাপারে। এই ক্ষেত্রে আমি এগ্রি, কিন্তু হচ্ছে মানে প্যারেন্টদের কিছু ভুল জায়গায় একটু বুঝে শুনে কাজ করতে হয় আর কি। এটাই এমইউ করবো খুব শীঘ্রই ইনশাআল্লাহ, কারণ আমরা এমইউতেই আছি আপাতত নিউরের সাথে। আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তাহলে তো আচ্ছা আপু, আপনাকে কোশ্চেন যেটা করছিলাম সেটা প্লিজ, মার্কেটিং কেমন করছেন? সেটা হচ্ছে বেসিক্যালি আমার যে মার্কেটিংটা সেটা মাউথ টু মাউথ হয়েছে। কেননা আমরা কখনো অনলাইনে খুব বেশি প্রচার করি নাই। আমাদের যেটা হয় যে আমাদের এখানে যে সেবাগুলো আমরা দেই, আমরা মাঝে মাঝে সেগুলোর অ্যাক্টিভিটিস গুলো ফেসবুকে পোস্ট করি। আমরা কি কি কাজ করছি বাচ্চাদের, এগুলো গ্রুপে পোস্ট করছি। তারপরে হচ্ছে আমাদের ফেসবুক পেজে পোস্ট করছি। এবং আমি করোনার সময় বাংলাদেশের প্রথম স্পেশাল এডুকেশন, স্পেশাল চাইল্ডদেরকে নিয়ে আমি ইউটিউবে কথা বলা আরম্ভ করি সর্বপ্রথম। তো আমার এই ভিডিওগুলো দেখে অনেকে ইন্সপায়ার হয়। তো সেই জায়গায় আমার 2020-এ একটা ইউটিউব চ্যানেল করা হয় এবং সেখানে আমি স্পেশাল এডুকেশন নিয়ে কথা বলি। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এখানে সার্ভিস নিয়ে স্যাটিসফাইড হয়ে একজন আরেকজনকে বলছে এবং ফেসবুকে দেখছেন অ্যাক্টিভিটিস গুলো, যে আমরা যে অ্যাক্টিভিটিস গুলো করাচ্ছি সেগুলো ওনারা দেখছেন, দেখে স্যাটিসফাইড হচ্ছেন। আমাদের যে মাল্টিপল বিভিন্ন ধরনের আমরা ওদেরকে নিয়ে অ্যাক্টিভিটিস করাচ্ছি, এগুলি দেখে স্যাটিসফাইড হচ্ছেন, শেয়ার করছেন। তো এই ক্ষেত্রে আমাদের মার্কেটিংটা বেসিক্যালি মাউথ টু মাউথই হয়েছে। একজন সেবা নিয়ে সে স্যাটিসফাইড হয়ে অন্য একজন প্যারেন্টকে নিয়ে আসছে, এই জিনিসটাই হয়েছে। কারণ আমাদের প্যারেন্ট এখানে আসলে বলেন যে আপনাদের তো কোথাও পোস্টারও দেখি না, আপনাদের কোথাও অ্যাডভার্টাইজমেন্টও দেখি না, আমরা তো আসলে অনেকদিন ধরে খুঁজছিলাম, সো আমরা কিন্তু পাই নাই, আপনাদের এটা দেওয়া উচিত। তো তখন যেটা ছিল যে আমাদের ক্যাপাসিটিটা কম ছিল, যে আমরা মার্কেটিং করলে আমরা জানি যে আমরা যদি মার্কেটিং করি আমরা কিন্তু তাদেরকে স্পেস দিতে পারবো না, এটার জন্য আমরা মার্কেটিং এ যাই নাই। তো মাউথ টু মাউথ এই পর্যন্ত যা আসছে আলহামদুলিল্লাহ। গ্রেট গ্রেট। হয়তো এটা বললাম যে এখন স্মল স্কেলের কারণে আসলে মাউথ টু মাউথ আপনার যেহেতু ডিমান্ড অনেক, সাপ্লাই কম আপনার হয়ে যাচ্ছে, বাট ফিউচারে কিন্তু একটু প্ল্যান করতে হবে। কারণ বিশেষ করে অনলাইন স্কুলিং বললে, অনলাইন যদি আপনি স্পিচ থেরাপিটা ওপেন করেন না, আই এম শিওর দ্যাট আপনার ইটস গোনা বি হিউজ থিং। আমি বলছি তো আপনি এই সার্ভিসটাকে অনলাইন স্পিচ থেরাপিটাকে একটু ট্রাই করে দেখেন,
যদি এটা সাকসেসফুলি করা যায় তাহলে ইট ক্যান গো গ্লোবাল। আমরা অলরেডি সাইকোলজিক্যাল থেরাপিটা অনলাইনে স্টার্ট করেছি। আমি জানি না তো, আই ডোন্ট নো, মানে দ্যাট মিন আপনি করেন না আর কি। সো এটা আমরা বললাম এমইউ করলাম লাস্ট। আমার মনে হয় এটা মার্কেটিং করা শুরু করা উচিত, এবং ওই তখন আর এই মুখ টু মুখ মাউথ টু মাউথ হবে না, তখন আপনার প্রপার একটা মার্কেটিং এ যেতে হবে। আই হোপ দ্যাট ইউ উইল ডু ইট সুন। আচ্ছা খায়রুল ভাই, আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি। আমরা প্রথমে যেমন যে মডেলটা করলাম মানে ডোর টু ডোর করার পর ওই যে মাউথ টু মাউথ চলতেছে, ওটা আমার ফিক্স কাস্টমার। আমরা নিউট্রিশন দিয়ে কাজ করি, বর্তমানে আমাদের নিয়ারলি 26-27 জন নিউট্রিশন আছে, কিন্তু এর ভিতরে 7-8 জনের সাথে আমরা কাজ করি, সবার সাথে আমরা কাজ করতে পারি না, কারণ ওরা যে লিখে আমরা ওই লেভেলের সাপ্লাই দিতে পারি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ফেস করি, আমাদের প্রোডাক্ট কিন্তু আর ভাই কোনো প্রিজারভেটিভ কোনো কিছু আমরা ইউজ করি না, যার কারণে আমাদের কোল্ড চেইন সিস্টেমটা না থাকার কারণে আমরা, আপনিও জানেন এটা এক্সপিরিয়েন্স আছেন আপনার, আমাদের বার্লি ফ্লেক্সে একটু 19-20 হলে পোকা চলে আসে, কারণ হিউজ ফাইবার। কিন্তু আমার কাস্টমাররা জানে, আমার যারা রেগুলার কাস্টমাররা সবাই জানে এটা পোকা ফেলে খাই, কারণ আপনি যদি ওটস যদি ওপেনও রাখেন তাও পোকা আসে না, কারণ ওখানে প্রিজারভেটিভ ইউজ করে, সেজন্য রেজাল্টটা পাই না। তো এগুলোতে আমরা কোনো প্রিজারভেটিভ কোনো পেস্টিসাইড কোনো কিছু ইউজ করি না, যার কারণে এই প্রবলেমের কারণে আমি আনটিল আনলেস নেক্সট ইনভেস্টমেন্ট না পাই, মানে আমার স্কেল আপ, আমার ফ্যাক্টরি ইনফ্রাস্ট্রাকচার রেডি না করি, আমি মার্কেটিং এ যাচ্ছি না। ওই এখন বর্তমানে যেটা চলতেছে ওটাতে আমি মানে কভার করতে পারি না বেসিক্যালি। তো ওটার জন্য আইডিয়া প্যাকেজিং চেঞ্জ করা উচিত, আপনি পটে যাওয়া উচিত আসলে। হ্যাঁ, পটটা চলতেছে অলরেডি। পটে না গেলে হবে না, কারণ আমি বললাম তো এটা আপনি হয়তো বা বুঝাইতে পারছেন, কিন্তু একটা সময় কাস্টমার বুঝবে না। না করবে না, এটা আপনার একদম কারেক্ট। দুধের যে পটগুলো আছে না, দুধের যে পটগুলো যেটাতে আপনার অলরেডি চলতেছে, একটা সাথে ওটাতে ট্রাই করেন, তাহলে মনে হয় ওইটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আপনার এই নিউট্রিশন যে নেটওয়ার্কটা আপনি মেইনটেইন করছেন, তো সেটা তো বড় করার প্ল্যান কি, মানে হোয়াট ইজ ইউর ওটা অলরেডি নিউট্রিশন অনবোর্ড আছে আমার কাছে, মোর দেন 200 নিউট্রিশন অলরেডি আমার কাছে কিউতে আছে, যাদেরকে প্রোডাক্ট দেওয়া, কারণ ওরা একটা বেনিফিট পাই, আমার প্রত্যেকটা প্রোডাক্টে ওরা 50 টাকা পাই, ওদের জন্য মান্থলি অনেক বড় একটা অ্যামাউন্ট আছে সেটা। তো ওরা কিন্তু, আমি যাচ্ছি না দুইটা কারণে, কারণ এটার সাথে সাথে আমি চাচ্ছি আমি যখন মার্কেটিং করবো আমার এসকিউ, এখন বর্তমানে আমার 5-6টা এসকিউ নিয়ে কাজ করি, মেইন এসকিউ কিন্তু আমার 3টা, কিন্তু আমার ওই ছোটখাটো যে অন্যান্য যেগুলো যেমন বাদাম টাদাম যেগুলো আমরা করি ওগুলো আমি স্টপ করে দিয়ে আমার মেইন টোটাল গাট ফ্রেন্ডলি 8টা এসকিউ নিয়ে কাজ করবো। ওটার জন্য আমার এই জিনিসটা সেট আপ না হওয়া পর্যন্ত আমি আপাতত মানে বেশি একটা বাড়াবো না। এর ভিতরে একটা আমরা ইয়োগার্ট নিয়ে আসতেছি, যেটা আপনি ভালো করে জানেন, ইয়োগার্ট প্লাস লো যে সুগার, মানে টোটাল ইকোসিস্টেমটা আসলে লো তো ওটার জন্য আমি আপাতত আমার রেডি, ডক্টরও রেডি, কিন্তু আমি জাস্ট ওদেরকে বলছি হ্যাঁ উই আর কামিং বলে আমি জাস্ট চালা যাচ্ছি, এটাই। গ্রেট। আচ্ছা, আর কোশ্চেন বেশি করবো না, আপনাকে লাস্ট কোশ্চেন ভাইয়াকে করছে, একবার লাস্ট কোশ্চেন, আপা কত বড় হওয়ার স্বপ্ন দেখেন? হাউ বিগ ইউ ওয়ান্ট টু বি উইথ ইওর বিজনেস? আমি আগেই বলেছি ভাইয়া, আমি আসলে গ্লোবালি যাওয়ার চিন্তা ভাবনা করি, স্বপ্ন দেখি যে শুধুমাত্র বাংলাদেশেই না, বাংলাদেশের বাইরে যারা আছেন, আমাদের বাংলাদেশি যারা আছেন, আমি আপনাকে একটা কথা জাস্ট শেয়ার করতে চাই যে বাংলাদেশের বাইরে থেকে অনেক প্যারেন্টরা ছুটির সময় এসে আমাদের স্কুলে ভর্তি হয়ে আমাদের এখানে সার্ভিস দেন। এটার কারণ হচ্ছে বাংলাদেশের বাইরে স্পেশাল চাইল্ডদের জন্য সেবা মান ভালো বলছে, কিন্তু সেবা কিন্তু খুব কম পাচ্ছে তুলনামূলকভাবে, ওনারা ভালো নেই স্পেশাল চাইল্ডদের প্যারেন্টরা, বা স্পেশাল চাইল্ডদের সার্ভিস গুলো ওনারা চাইলেই অ্যাভেল করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমার স্বপ্নটা হচ্ছে আমি গ্লোবালি নিউরোশেট লিমিটেড কে পৌঁছে দিতে চাই। Excellent. Globally. So that's good. That's a big dream, but I will also say that start planning, because আপনি এই মুহূর্তে আসলে বাংলা স্পিকিং গ্লোবালের কাছে চলে যেতে পারেন, এটাতে কোনো ডাউট নেই। সো আপনার কিন্তু একটা বড় মার্কেট হচ্ছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, যেখানে আপনার একটা প্রায় কত, বাংলাদেশে যদি 16 কোটি মানুষ বাংলায় কথা বলে, ইন্ডিয়াতে বলে মনে হয় 25 কোটি নাকি, আই এম নট শিওর। ইন্ডিয়াতে বাংলা স্পিকিং এর সংখ্যা কত? হ্যাঁ ভাইয়া, কলকাতায় আমাদের কানেকশন আছে, এবং কলকাতার সাথে আমরা খুব জলদি একটা এমইউ করছি, আপনাকে জানিয়ে রাখছি। কলকাতার একজন প্যারেন্ট, উনি আমাদের সাথে কাজ করবেন ইন্ডিয়ার অ্যাডভাইজার হিসেবে। তো আমরা ইন্ডিয়ায় খুব শীঘ্রই ইনশাল্লাহ পৌঁছাবো। Great. So the next big thing we're gonna see NeuroShed in India. ইনশাল্লাহ। Karul bhai, inshallah. আমার ক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি আমি স্টেপল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। আমি বর্তমানে 2 থেকে 2,500 কাস্টমার নিয়ে কাজ করি। আমি যদি বাংলাদেশে শুধু ঢাকা শহরে 20 থেকে 40,000 কাস্টমার নিয়ে কাজ করতে পারি, আমার টার্নওভার প্রায় মোর দেন 200 কোটি।
তো সেজন্য আমি আপাতত ইউনিকর্নের চিন্তাটা আমার পরে, আমি জাস্ট মানে 20,000, 40,000, 1 লাখ, 1.5 লাখ এটা চিন্তা করতেছি, ওই চিন্তায় আছি আমি। কারণ আমি স্টেপল নিয়ে কাজ করতেছি, রেজাল্ট পাচ্ছে, আমি যদি রাইট কোয়ালিটিটা ধরে রাখতে পারি এবং আমার প্রোডাক্টটা গুণগত মান করতে পারি। সবচেয়ে মজার কথা হচ্ছে আমার প্রোডাক্টগুলো ইউরেশিয়াতে হয়, ইউরেশিয়া মানে বাংলাদেশের এই বেল্টটাতে হয়। তো আমি গ্লোবাল অলরেডি আমার রিকোয়ারমেন্ট অনেক, মালদ্বীপ থেকে আমার অনেক রিকোয়ারমেন্ট আছে, কাতার থেকে আছে, দুবাই থেকে আছে। আমি কিন্তু এন্টারটেইনই করি না, কারণ আমি জানি আমি অবশ্যই যেতে পারবো। আমি লোকালটা আগে সলভ করি, লোকাল সলভ করার পর অটোমেটিকলি আমি বেরিয়ে যাই। এখন আমার মেইন একটা ভালো একটা টার্গেট ইনভেস্টর নেওয়া, রাইট ইনভেস্টর নিয়ে আমি লোকাল এটাকে কুইকলি এনহেন্স করা, সাথে সাথে আমি গ্লোবাল যাওয়া। যেমন শফিক স্যার, থ্যাংক ইউ, উনি আমাকে অলরেডি ব্যবসার জায়গা টাকা নিয়ে অনেক হেল্প করছে, কিন্তু এগুলো দিন শেষে গিয়ে আমার টাকা লাগবে, মানি লাগবে, মানি ছাড়া কিছু হবে না। তো ওটা ভাইয়া ওটার জন্য জি আপু বলেন। ভাই মানে মানি ইজ আমি এখানে ইম্পর্টেন্ট। আমি এখানে একটা কথা অ্যাড করতে চাই। আবার গ্লোবালি যাওয়ার আরেকটা কারণ আছে, কারণ আমাদের স্পেশাল চাইল্ড গুলো কিন্তু আসলে ইন্ডিয়া এবং বাইরে থাইল্যান্ড বলেন, ব্যাংকক বলেন, ওখানে কিন্তু ওরা হচ্ছে সার্ভিস নেওয়ার জন্য যায়। আমার প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমি ইন্ডিয়ান ডক্টর থেরাপিস্ট, বাইরের কান্ট্রি ডক্টর থেরাপিস্টকে নিয়ে আসছি আমাদের বাংলাদেশে বসে, যেন ওনারা সেবা পেতে পারেন। তো এই ক্ষেত্রে তাদের ট্রাভেল কস্ট বা ওখানে লিভিং কস্টটা কিন্তু অনেক কমে যাবে। তো এটার জন্য আসলে আমাকে গ্লোবালি চিন্তা করতে হচ্ছে, কারণ আমাদের প্যারেন্টরা আসলে গ্লোবালি ঘুরছেন এসব। আই বিলিভ ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনি একটা, আমি কেন আপনাকে বলি গ্লোবাল যাওয়া উচিত, কারণ আমরা যারা বাইরে থাকতাম বা বাইরে থাকি বাচ্চা কাচ্চা নিয়ে, আমাদের কিন্তু বাচ্চা কাচ্চারা বেশি একটা মানুষের সাথে থাকতে পারে না। সো ওদের স্পিচ, বিশেষ করে স্পিচটা ডিলে হয় একটা ভেরি কমন বাইরে যখন বাঙালি বাচ্চা থাকে আর কি। আর ধরেন ওইখানে একাকি থাকা হয়, অনেক ধরনের ইস্যু থাকে, কিছু সাইকোলজিক্যাল ইস্যু বিল্ড আপ হয়। সো আপনার ধরেন সাইকোলজিক্যাল সাপোর্ট, আই এম নট সেইং দ্যাট অল দ্য কিডস আর লাইক এনডিডি কিডস বা তাদের স্পেশাল কোনো চাই, বাট এগেইন মানে বাচ্চাদের সাইকোলজি নিয়ে যাতে আমার চিন্তা করা যায়, মানে এরকম কিছু যদি আমরা প্ল্যান করতে পারি যেটা গ্লোবালি অনলাইনে আপনার ডেলিভার করা যায়, সেটা কিন্তু একটা বড় বিগ মার্কেট আছে এবং এটা মানুষের উপকার হবে আর কি। আরে ভাই এখানে আমি একটু অ্যাড করবো আপুর জন্য, যে আমরা যে জিনিসটা করতেছি, আমি আপনার সাথে কয়েকবার ট্রাই করতে বসার জন্য, এখানে যদি আমরা স্পেসিফিক মানে এই টেকনোলজিগুলো যে আমি জানি এবং রেজাল্ট পাচ্ছে এবং এখান থেকে বেরিয়ে আসছে ছেলেরা ভালো হয়ে, ওটা যদি মার্চ করা যায় আপু আরামসে ইউনিকর্ন দিকে যেতে পারবে। কারণ মানে একদম স্পেসিফিক ফিক্স স্টেপ বাই স্টেপ, সাথে আমরা প্রোডাক্ট সাপ্লাইটা দিতে পারবো খাওয়ার, যেটা স্পেসিফিক। এটা শুধু আমার না, যে কোনো জায়গা থেকে পাবে। তবে ভাইয়া যেহেতু লন্ডনে আছে, আমি লন্ডনের আসলে কি বলবো প্রফেশনালদেরকেও ইনশাআল্লাহ রিচ করতে পারবো ভাইয়ার মাধ্যমে। হ্যাঁ, আমার অলরেডি আমার লন্ডনে অনেক বিগ কাজ করে আপুর সেল নিয়ে, বাংলাদেশের একজন লোক, উনি স্যার উপাধি পাইছে ভাই, আরিফ ভাই, ওনার সাথে আমার নেটওয়ার্ক আছে, এবং ওনাকে আমি ইন্ডিয়া থেকে প্রোডাক্টগুলো সোর্স করার পর উনি অনেক ভালো করতেছে। উনি স্যার উপাধি পাইছে লন্ডনে, কুইন থেকে এমবিএ নিয়েছে। তো উনি সেম প্ল্যাটফর্মে কাজ করতেছে, আমার পুরো ডিটেইলস আছে। তো উনি আমাকে বলতেছে আসলে ওয়ার্কআউট করতেছে এগুলো জিনিসগুলো, কারণ মেইন কি বডিটা ফুডের উপরে ডিপেন্ড, সিম্পল ইজ দ্যাট। ওটা অ্যালাইন হয়ে গেলে সব ডিপেন্ড হয়ে যাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। Okay, got it. So I mean, I guess this there we're gonna see a quick MO. আপনারা LinkedIn এ kindly MO করে একটা posting দেন দুজন মেলা। So আমরা we have to see that memorandum of understanding. Finally, এখন আমি একটু ওপেন করব সবার শেষে। I will take your closing speech definitely. চিন্তা করেন আপনি একটা উপদেশ দিবেন আপা, আর ভাই একটা উপদেশ দিবেন সবার শেষে আমাদের যারা আপকামিং ফাউন্ডার আছে বা বর্তমানে যারা ইয়ং ফাউন্ডার আছে তাদেরকে। তার আগে আমি কিছু কোশ্চেন, আমি I can see there are number of questions there. কোশ্চেন করার জন্য হ্যান্ড রেজ করছিলেন যারা, কাইন্ডলি প্রথম কেউ কোশ্চেন করলে ইউ ক্যান আস্ক কোশ্চেন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জিনাত বলেন। হ্যাঁ, আমি খায়রুল ভাইয়ের কাছে প্রশ্নটা করব। ভাইয়া গাট প্রবলেমটা তো আইবিএস এর সাথে যুক্ত, তাই না ভাইয়া? আইবিএস যাদের প্রবলেম, গাট প্রবলেম যে হয়, এটা তো মূলত মনে হয় আইবিএস রোগীদের জন্য মনে হয়। না আমি বলি মানে ঘাটটা বেসিক্যালি হচ্ছে যে এই ঘাটের উপরে 2002 থেকে 2008 থেকে 2017 পর্যন্ত একটা রিসার্চ হয়েছে। রিসার্চে 5 বিলিয়ন মানি এক্সপেন্স করছে আমেরিকান গভর্নমেন্ট, কানাডা, ইউকে আর অস্ট্রেলিয়া। তো আসলে ওরা নিজেরাও জানতো না জেনেটিক্স, জিনোম সিকোয়েন্স জেনেটিক্স টেকনোলজি যখন অনেক আগে চলে গেছে, এরপর ওরা ঘাটের উপর মানে রিসার্চটা করতেছি। তো রিসার্চ করার পর যেটা পাইছে, মানে নট অনলি আইবিএস, আপনার আমি বলতেছি না মুড সুইং থেকে, স্লিপিং মুড থেকে আপনার ঘুমের প্যাটার্ন, এবং আপনার মুড সুইং, আপনার ক্যান্সার, আপনার আলসার, এভরিথিং ডিপেন্ড অন দ্য গাট, এভরিথিং। কারণ ওই যে 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়াটা ওরা পাইছে রিসার্চ করে, ওরাই কিন্তু সবকিছু কন্ট্রোল করতেছে বেসিক্যালি। এখন হয়েছে কি, মনে করেন আইবিএস যাদের, এখন ওদের কি ওদের
আমাদের ঘাট যখন আইবিএস এর প্রবলেমটা যখন ক্রিয়েট করতেছে, কারণ ওই রিলেটেড হরমোনটা সিক্রেট হচ্ছে না, যার কারণে আইবিএস এর জিনিসটা শুরু হয়েছে। কিন্তু এখানে মেইন হচ্ছে কি, ঘাট হচ্ছে কি টোটাল কন্ট্রোলিং সিস্টেম অফ দ্য বডি, সেকেন্ড ব্রেন। সায়েন্টিস্টরা বলছে ইট ইজ এ সেকেন্ড ব্রেন নাও। মানে আমি একটা এক্সাম্পল দেবো, দুইটা এক্সাম্পল। যেমন একটা হচ্ছে কি, যে আমাদের যখন ডায়রিয়া হয়, সবার যখন ডায়রিয়া হয়, এটা সবাই জানে, ডায়রিয়া হলে কি মাথায় আর কাজ করে না, বাসায় রেস্ট করতে হয়। আসলে ডায়রিয়া হয়েছে কোথায়, পেটে, কিন্তু ব্রেন কিন্তু কাজ করতেছে না। কিন্তু এর মানে হচ্ছে কি, ঘাট যখন আপনার আপসেট থাকবে তখন সব ব্রিদিং ইজ অফ, টোটালি অফ। সেকেন্ড হচ্ছে যে কি, একটা ছুরির এক্সাম্পল দেবো। ছুরিটা হচ্ছে যে বেসিক্যালি মনে করেন নাইফ দিয়ে কি ইয়ারা যে কোনো ক্রিমিনাল নাইফ দিয়ে কি করে, যে কোনো জান নিতে পারে। আর সেম নাইফ দিয়ে কিন্তু সার্জন একজন রোগীকে বাঁচাতে পারে। কিন্তু নাইফের কোনো দোষ নাই এখানে আমাদের মেইন দোষটা হচ্ছে খাদ্যাভ্যাসে। কিন্তু আমাদের এখানে মেইন হচ্ছে খাদ্যাভ্যাস। তো ঘাটের কিন্তু কোনো দোষ নাই, ঘাট ওর খাদ্য তো পাচ্ছে না। আজ থেকে যদি আমরা 500 বছর না 100 বছর ব্যাক চলে যাই, আমাদের অ্যানসেস্টার যারা ছিল, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার ওরা ছিল, ওরা কিন্তু বেঁচে থাকতো। কিন্তু ওরা মারা যেত কেন? ওরা মারা যেত একমাত্র সাপের কামড়, মহামারী, এগুলোতে, ভাইরাসের অ্যাটাকে। কিন্তু ওরা কিন্তু লাইফস্টাইল ছিল খুবই ভালো ওদের খাওয়া দাওয়া, কিন্তু এই লাইফস্টাইল ডিসগুলো ছিল না। এই যে আমি একটু একটা এক্সাম্পল বলছি, মানে 400 জনের ভিতরে একজন ছিল লাইফস্টাইল ডিজিজ 1940-তে, এখন হচ্ছে 3 জনের ভিতরে একজন। তো এটা এনি মানে ক্যান্সার হতে পারে, এটা আলসার হতে পারে, এটা আইবিএস হতে পারে, এনিথিং। তো আমি যদি আমার ঘাটকে ফিক্স করতে পারি, ও আমাকে ফিক্স করবে, দ্যাটস ফর শিওর। এটা একদম মানে বিলিয়ন ডলার একটা কথা, সিম্পল ইজ। ভাইয়া আরেকটা কথা, আমি কিডনি প্লাস ডায়াবেটিস পেশেন্ট, আমি কি আপনার কোনো প্রোডাক্ট দিয়ে হেল্পফুল, মানে আমি কোনো আমার কোনো কাজে আসবে আপনার কোনো প্রোডাক্ট? অবশ্যই আসবে। আমাকে আপনার জন্য আমাদের পুষ্টিবিদ আছে, ডক্টর স্যার, আমি আপনার ডিটেইলসটা নিয়ে কাস্টমাইজ করি আমরা। মানে আপনার কিডনি কোন স্টেজে, আপনার কিটোনিন কত লেভেলের, এগুলো কাস্টমাইজ করে আমরা ওভাবে ফুড সাজেস্ট করি। দিন শেষে গিয়ে আপনাকে ফাইবারটা বাড়াইতে হবে, আপনার মাইক্রোনিউট্রিয়েন্টটা বাড়াইতে হবে, আপনার প্রসেস ফুড কমাইতে হবে, সিম্পল ইজ দ্যাট। আচ্ছা ভাইয়া, তাহলে আপনার নাম্বারটা কি আরিফ ভাইয়া একটু ইনবক্সে দিয়ে দিলাম? আরিফ আপনার কথা শোনা যাচ্ছে না? আরিফ আপনার কথা শোনা যাচ্ছে না? আচ্ছা হ্যাঁ, খায়রুল ভাইয়ের নাম্বার আমি শেয়ার করছি। খায়রুল ভাই, ইউ আর অন ভেরি ডিমান্ড, বিগ ডিমান্ড, বুঝছেন? আপনারা নিয়ে আসলে আরো অনেক প্রোগ্রাম করতে পারবো। মানে ভাইয়া আমি আসলে আপনার সাথে ইনবক্সে যোগাযোগ করব। আমি কিন্তু ওবেসো, এজন্য আমি আপনার সাথে আমার ফুড প্রবলেম এবং সবকিছু নিয়ে আমার হিস্ট্রি নিয়ে আপনার সাথে যোগাযোগ করব। অবশ্যই, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাইয়া। আরিফ ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য, আর আপুকে ধন্যবাদ। এখন এটা খুব মানে স্পিচ থেরাপি, এগুলা আমার বাসায়ও 2টা বাচ্চা এরকম আছে, আমিও জেনে উপকৃত হলাম আপু। ধন্যবাদ আপু আপনাদেরকে। লন্ডনে আমার এক ভাগ্নি আছে, ও এরকম, আমিও ওইটা আপুর সাথে শেয়ার করব পরে, যে কিভাবে এটা কি করা যায়, যেহেতু আপুরা অনলাইনেও এটার সার্ভিস চালু করতেছে। ধন্যবাদ আপু, ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন নাই আই গেস। আছে? আমার আছে। আসসালামু আলাইকুম। প্লিজ কুইকলি করেন। ভাইয়া আমার আপুর সাথে একটু কথা বলবো। আমার বোনের বাচ্চা মানে 12 প্লাস, ও ঠিক এরকম স্পেশাল চাইল্ড, ঢাকায় থাকে। আমার বোনে অনেক মানে চিকিৎসা করছে বাচ্চাকে, কিন্তু আপু ও এখনো পর্যন্ত কথা বলতে পারে না। তো আমি একটু আপুর সাথে যদি কন্টাক্ট করে, আপুর কন্টাক্ট নাম্বারটা যদি আমি একটু পাই, তাহলে আমি আমার বোনকে দেবো যাতে ও আপুর সাথে কন্টাক্ট করতে পারে। আপু আপনি এক কাজ করেন শারমিন আপু, আপনাদের বিজনেস অ্যাড্রেসটা আমি ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিই আমাদের। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটের লিংক দিয়ে দেন, আমার নাম্বার। ঠিক আছে আপু, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জুনায়েদ ভাই বলেন। স্যার ভালো আছেন? সবাই আশা করছি ভালো আছেন। আমার আরিফ স্যার, খায়রুল স্যার এবং ম্যাম তিনজনের কাছেই আলাদা আলাদা প্রশ্ন আছে, আমি বলছি একটা করে। প্রথমে খায়রুল স্যারের কাছে যাই। স্যার আপনি বলছিলেন, শুনতে পাচ্ছেন তো স্যার আমাকে? স্যার আপনি আপনার বক্তব্যের প্রথম দিকে বিএসটিআই নিয়ে একটা জটিলতা বা একটা চ্যালেঞ্জের কথা বলেছিলেন। হ্যাঁ, তো সেখানে আপনি একটা ওয়ার্ড বলেছিলেন, আমি ঠিক ধরতে পারছি না, মনে নেই আমার। সেটা হচ্ছে যে বিএসটিআই যেই পণ্যগুলোর জন্য প্রযোজ্য সেগুলোতে ওনারা সার্টিফিকেট দেয়, কিন্তু কিছু প্রোডাক্ট যেগুলোতে বিএসটিআই প্রয়োজন নেই সেই পণ্যগুলোর জন্য ওনারা কি আলাদা একটা সার্টিফিকেট আপনি পেয়েছেন বা আপনাকে দিয়েছে, এরকম একটা কথা বলেছিলেন। তো
এটা কি ওনাদের অ্যাজ ইউজুয়াল প্রসিডিউর না যে যেগুলোর উপর না থাকবে না, না এটা যেগুলোর প্রয়োজন নেই সেগুলোর উপর না, এটা আপনি স্পেশালি নিয়েছিলেন, একটু যদি বলেন। না এটা বেসিক্যালি বিএসটি এর 68টা রিকোয়ার্ড প্রোডাক্ট আছে, ওদের উপর ওরা দেয়। এইটা ছাড়া ওরা কিচ্ছুই করে না। কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে কি, আমি কাইন্ড অফ চ্যালেঞ্জ করে এবং রেজাল্ট ওরিয়েন্টেড সার্ভিস দিয়ে এনওসিসি, নো অবজেকশন সার্টিফিকেট যেটাকে বলে কি বেসিক্যালি, কারণ আমাকে কাস্টমারকে দেখাইতে হচ্ছে মানে এই যে আমি বিএসটি থেকে এনওসি পাইছি, কিন্তু এনওসি টা ওরা ইস্যু করে না। আমি সহ বিএসটি তে দুজনকে ইস্যু করছে, একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে এনজিও, একটা এনজিও কে করছে ওরা। এটাই সেক্ষেত্রে এটা কি স্যার, এটা কি স্যার আমরা গেলেও আমাদেরকে কি দিবে, বা এটা কি নাকি আমাদেরকে এটা এটা না, এটা ডিপেন্ড করতেছে আপনার প্রোডাক্টটা কি, আপনি কিভাবে কনভিন্স করতেছেন এবং আপনি কিভাবে ইনফ্লুয়েন্স করতেছেন কথাই। আপনি সেক্ষেত্রে খায়রুল ভাই আপনি একটু যদি সামনাসামনি জুনায়েদ ভাইকে গাইড করতে পারেন নেক্সট টাইম যখন আসবেন, জুনায়েদ ভাই অবশ্যই খায়রুল ভাইয়ের সাথে আপনাকে বসাই দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? জি, থ্যাংক ইউ। ফর্মাল প্রসিজার তো ইনফর্মাল প্রসিজারটা আসলে কোথায় গেলে কেমনে হয় সেটা, কারণ বিকজ আই গেস আপনার প্রোডাক্টগুলো নিয়ে আপনার আই নো দ্যাট কোকোনাট প্রোডাক্টস, সো খায়রুল ভাই প্লিজ ফিউচারে আই থিংক অবশ্যই। ওকে, আর প্রশ্ন করছিল ভাই জুনায়েদ ভাই। জি, এই যে ম্যামের জন্য একটা প্রশ্ন, ম্যামের জন্য যে প্রশ্নটা হচ্ছে, ম্যাম আমি হচ্ছে কিছু বাক এবং শ্রবণ প্রতিবন্ধী নিয়ে কাজ করি, ওরা হচ্ছে আমার ওয়ার্কার হিসেবে কাজ করে, এটা আমি আমার চ্যারিটি মাইন্ড থেকে। যেহেতু একটা স্কুল আছে যেটা জানলাম এতক্ষণ কথা শুনে, তো এই ক্ষেত্রে আমার ওয়ার্কারদের মধ্যে দুইজন আছে ওরা একটু লেখাপড়া পারে বা অক্ষর জ্ঞানটা আছে। তো যদি আপনার এখানে এরকম কোনো সুযোগ থাকে যে যারা এখনো অক্ষর জ্ঞান নেই, হ্যাঁ, ওদেরকে যদি আমি একটু বেসিক পড়ালেখাটা করাতে পারি, আমি খুঁজতেছিলাম। তো সেদিক থেকে আপনার কাছ থেকে জানতে চাওয়া যে এরকম কোনো সুযোগ আপনার স্কুলে আছে কিনা, যে আমি অনলাইনে ওদেরকে একটু জি বাক ও শ্রবণ কথা বলতে পারে না, ঠিক কানে শুনতেও পারে না। বাক ও শ্রবণ সেটা হচ্ছে আসলে শারীরিক প্রতিবন্ধিতার মধ্যে পড়েছে, যার কারণে বেসিক্যালি শারীরিক প্রতিবন্ধীদেরকে নিয়ে আমরা কাজ করি না, কারণ বাক ও শ্রবণ যাদের সমস্যা তাদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে পড়াশোনা করাতে হয়। হ্যাঁ, এবং সেটা হচ্ছে পল্টনে, পুরানা পল্টনে একটা স্কুল আছে সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুল। আপনি ওদের সাথে যদি যোগাযোগ করেন, সেখানে আপনার ওখানে ওদের হোস্টেলও আছে। হ্যাঁ, হোস্টেলে থেকেও আপনি ওদেরকে পড়াশোনা করাতে পারবেন, কারণ ওরা শুধুমাত্র বাক ও শ্রবণ নিয়ে কাজ করে, ওদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করাতে হয়। জি জি ম্যাম, জি থ্যাংক ইউ। আমি এটা আপনি জেনেছি আপনার কাছ থেকে, আমি এটা ট্রাই করবো অবশ্যই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ খায়রুল স্যার, ম্যাম। আর আরিফ স্যারকে একটা রিকোয়েস্ট, এতক্ষণ যে এই আজকের সেশনটায় হ্যাঁ যেটা দেখলাম যে আসলে আমাদের প্রায় সবাইকেই সবার প্রয়োজন হয় ঘুরে ফিরে, আমাদের জন্য এরকম একটা সেশন কি আপনি করবেন কিনা, যে শেষের দিকে হোক বা মাঝখানের দিকে হোক, যে আমরা যারা আছি সবাই আমরা একটা ফিজিক্যাল প্রোগ্রাম হইলে আমরা প্রতি বুধবার করে ইনশাআল্লাহ চেষ্টা করব দুজন করে আমাদের এসবি গ্র্যাজুয়েটকে এনে তাদের প্রোডাক্ট বিজনেসকে সবার সাথে পরিচয় করা দেওয়ার জন্য আর কি। আর খায়রুল ভাই আর যমুনা আপুকে দিয়ে শুরু হলো, গুড থিংস স্টার্টস, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে ওকে ফাইন। আসলে আমাদেরকে প্রথমেই চুজ করার জন্য আপনাদের ইন্সপিরেশন আছে সেটা আরিফ স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আরিফ স্যারকে অনেক ধন্যবাদ স্যার, আপনি চমৎকার একটা সেশন ছিল। এবং স্যার আমি আপনাকে একটা পার্সোনালি কথা বলতে চাই, এই মিটিং এর মধ্যে আপনি একটু রেস্ট করেন। না না ডেফিনেটলি আমি তো রেস্ট করি, আমার এটা আবার খায়রুল ভাইয়ের একটা আবিষ্কার করতে হবে আসলে, আমি কেন এত আনরেস্ট, মানে আমার কেন এত কম রেস্ট দিতে হয়, এটা খায়রুল ভাই থেকে। এটা আপনি এনজয় করেন, বেসিক্যালি কাজ এনজয় করেন, সেজন্যই পাচ্ছেন এটা। এবং স্যার এনজয় করার একটা ব্যাপার হচ্ছে, আমি দেখেছি উনি খাচ্ছে, এর মধ্যে কেউ প্রবলেম নিয়ে গেলে ওনার কপালে কোনো ভাঁজ নেই, একদম খুশি মনে করে দেয়, একদম মানে 24 আওয়ার্স কাজ করা। আমরা এখন আগাইতে পারি, দেখা হবে ইনশাআল্লাহ। আপনার সাথে ইনশাআল্লাহ দেখা হবে সুন, এন্ড আমি নেক্সট আস্তে আস্তে করে আরো যারা স্টার্টআপদের মধ্যে ডেফিনেটলি আপনারা যারা যারা ভালো করছেন প্রোগ্রামের মধ্যে বা আপনারা কানেক্টেড আছেন, দে উইল কাম টু দিস প্রোগ্রাম। আর কারো কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ ভাইয়া। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এনিবডি আর কারো কোনো প্রশ্ন আছে কোনো? আই গেস আমি আর কোশ্চেন নিচ্ছি না, তাহলে একটা তাহলে শেষ করে দিই, অন টাইম আমরা আছি আলহামদুলিল্লাহ। আমি ফার্স্টে এবার একটু শেষ থেকে বলি, আমি খায়রুল ভাইয়া, হোয়াট ইজ ইউর অ্যাডভাইস টু, আপনার কিছু আমাদের এখানে আছে যারা আপনার আমাদের পরের ভোটে আসবেন,
ঠিক আছে, জয়েন করবেন। আবার অনেকেই আছে যারা হয়তো জয়েন করবেন না বাট নতুন ব্যবসা করতে চান। আবার আমরা এটা রেকর্ড করেও ফেসবুকে শেয়ার করে দিব, সো অনেক লোক শুনবে। সো নতুন উদ্যোক্তাদের জন্য এবং অলসো পুরনো উদ্যোক্তাদের জন্য আপনার কি পরামর্শ, আপনি কি তাদেরকে বলবেন? ভাই নাম্বার 1 হচ্ছে ভাই ধৈর্য রাখতে হবে। মানে প্যাশন্স এন্ড ধৈর্যটা খুবই ইম্পর্টেন্ট। কারণ প্রবলেম আসবেই। মানে আপনি যদি যে কোনো স্টার্টআপের দেখেন, মানে কেউ কিন্তু স্টেট ভাবে উঠে যায়নি, অনেক প্রবলেমও ভিতরে যেতে হয়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা যে ইমোশন থেকে শুরু করি, আমার প্রোডাক্টটা অনেক ভালো, আমরা মানে এটা নিয়ে কাজ করবো, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় আমরা যখন মেন্টরিং পাই আমার প্রোডাক্টটা অনেক অ্যালাইন করতে হয়, ওটা কিন্তু আমরা করতে রাজি থাকি না। প্রোডাক্টটা অ্যালাইন আনতে হবে, মাস্ট প্রোডাক্ট অ্যালাইন আনতে হবে, মার্কেট ফিট প্রোডাক্টটা করতে হবে, ইমোশনের সাথে টাচ করলে হবে না। এটা ধৈর্য, প্যাশন, এই প্রোডাক্ট মানে অ্যালাইন করা, এইগুলো হচ্ছে মানে কি। আর হার্ডওয়ার্ক, লেগে থাকা, সবচেয়ে মানে লেগে থাকতে হবে। আপনার লেগে থাকলেই সাকসেস ইনশাআল্লাহ। লেগে থাকতে হবে, মানে ব্যাংকে পড়া যাবে না, ব্যাংকে পড়া যাবে না, সিম্পল ইজ দ্যাট। মানে ধৈর্যের সাথে লেগে থাকতে হবে এবং অলসো যেসব জায়গায় প্রয়োজন পরিবর্তন আনা, সেসব পরিবর্তন অবশ্যই আনতে হবে। ওই মেন্টালিটি থাকতে হবে। জি, এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ আপা। থ্যাংক ইউ। আমার প্রথম অ্যাডভাইসটা আমি আমার জায়গা থেকে দিব, আমার অভিজ্ঞতা থেকে। সেটা হচ্ছে যে আমরা আসলে বেসিক্যালি সবার প্রথমে আমরা উদ্যোক্তারা সবার প্রথমে ভাবি যে আমার কোন একটা প্রোগ্রামে যেতে হবে, আমার ইনভেস্টর দরকার, এইটা চিন্তা করেই আমরা আসি। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা প্রথমে এই ভুলটা করি যে আমার ইনভেস্টর দরকার। তো সেখানে যেটা হয়, আমার মাইন্ডসেটটা হয়ে যায় যে আমি শুধু ইনভেস্টরের সাথে কথা বলতে হবে, শুধু ইনভেস্টমেন্টই দরকার, আর কিছু দরকার নাই। এই জিনিসটা আমার মধ্যেও ছিল, কিন্তু পরবর্তীতে আমি যখন এসবি এর ট্রেনিং গুলো, সেশন গুলো কমপ্লিট করলাম, প্রত্যেকটা দিন আমার প্রতিটা সপ্তাহ গেছে, প্রত্যেকটা সপ্তাহ মনে হয় যে আমি এই ইনভেস্টরের কথাটা আমার মাথা থেকে একটু 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 করে বের হয়ে এটা দূরে সরে গেছে। হ্যাঁ, তো কারণ হচ্ছে আপনি যখন নিজে ক্যাপেবল হয়ে যাবেন, গ্রাজুয়েট হয়ে যাবেন, যখন নিজে সবকিছু এস্টাবলিশ করে ফেলবেন, ইনভেস্টররা আপনার কাছে আসবে। আপনি যদি প্রথম থেকেই ইনভেস্টরের কাছে আপনি যেতে চান, তখন কিন্তু আপনি রেডি ইনভেস্টরের জন্য। আমি বলবো যে এসবিএ তে আসলে আগে ট্রেনিংটা কমপ্লিট করেন। যখন আপনি এই ট্রেনিংটা করবেন, আপনি নিজেই বুঝবেন যে কখন আপনার বিজনেসের জন্য ইনভেস্টর এখন দরকার। এটা হচ্ছে আমার অ্যাডভাইস। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, থ্যাংক ইউ। আমি একটা জিনিস অ্যাড করবো, ওটা হচ্ছে আসলে বেসিক্যালি এসবিএ যে সার্ভিসটা দিচ্ছে এই বাংলাদেশের এই ইকোসিস্টেমে, টু বি অনেস্ট, মানে আমি আমরা ইন্ডিয়া থেকে অনেক পিছনে স্টার্টআপের দিক থেকে। ইন্ডিয়া স্টার্টআপ বুম হয়ে আবার ডাম্প হয়ে গেছে, কিন্তু আমরা জাস্ট গ্রো হচ্ছি। কিন্তু সত্যি বলতে কি এসবিএ এর যে এটা ওয়ার্ল্ড ক্লাস ট্রেনিং, টু বি অনেস্ট। স্পেশালি আরিফ আপনাকে থ্যাংক ইউ, আপনার যে নেটওয়ার্ক আছে, যে মেন্টরিং গুলো নিয়ে আসেন, ওরা অ্যামেজিং, ওরা কিন্তু মানে খুবই অ্যামেজিং। এটা কিন্তু আমি স্পেশালি বলতে পারি, কারণ আমি এই ক্ষেত্রে আমি অনেক টাকা আমার লস হয়েছে, যার জন্য আমি বলতে পারি যে এরা কিরকম মানে ভ্যালুয়েটেড নিয়ে আসতেছে। এই যে জুমন আপু বললো যে আসলে ইনভেস্টার আমারও সেম ছিল, মানে ইনভেস্টার ছাড়া হবে না, কিন্তু পরে দেখছি না আমি নিজে ক্যাপাবল, আমার কেন ইনভেস্ট লাগবে। এখন আমি ইনভেস্টকে বাদই দিচ্ছি, মনে করেন এই আমার লাগবে না, আমি একে দিয়ে যাবো এইভাবে। তো ওই জিনিসটা একমাত্র এই কোহোর্টের এখানে আসার ছাড়া, মানে প্রপার মেন্টরিং ছাড়া, এই ধরনের অ্যাক্সেলারেটর প্রোগ্রাম ছাড়া কোনো উপায় নেই। তো আমি যারা আসবে এবং যারা আছে ওদেরকে বলবো, যারা অ্যাকচুয়ালি লাইট ভাবে নিচ্ছে আরিফ ভাইদেরকে, আবার সিরিয়াসলি আবার জয়েন করো। এখানে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু শিখার, বিশ্বাস করেন। কিন্তু প্যাশন থাকলে অবশ্যই এখান থেকে মানে অনেক কিছু বের করতে পারবে, দ্যাটস ফর শিওর একদম। থ্যাংক ইউ জুমন আপু। আমি শেষ করছি, সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই চলে গেছেন, একটা লম্বা প্রোগ্রাম, বাট আমরা এটা রেকর্ডেড ভার্সনটা আমরা ফেসবুকে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। এন্ড অলসো আমি আই উইল বি শেয়ারিং ইট উইথ ইনভেস্টরস। একজন আপু মনে হয় হ্যান্ড রেজ করেছে, উনি কিছু বলতে চাচ্ছেন। কারো কি কোশ্চেন ছিল? আপু হ্যান্ড রেজ করেছে। জান্নাতুল ফেরদৌস বলছিলাম। থ্যাংক ইউ আপনার সুন্দর একটা অ্যাডভাইসের জন্য। আসলে একেবারে মানে মনের কথাগুলো যেমন লাগে বললো খালিল ভাই আর আপু, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ আরিফ ভাই, আপনার এক্সেলেন্ট আপু। আপনাদের সাথে সামনেই প্রোগ্রাম আছে আপনাদের, উইল সি সুন ইয়োগা। আচ্ছা, আমি তাহলে শেষ করছি আজকে। আমি একটু আবার সবাইকে বলি, স্মার্ট বাংলাদেশ অ্যাক্সেলারেটর প্রোগ্রামটা আসলে কি করছে সেটা আমি একটু 1 মিনিটের মধ্যে বলে শেষ করি। আমরা মেইনলি আসলে যারা ব্যবসা শুরু করেছেন বা যাদের একটা ম্যাচিউরড আইডিয়া আছে, আমি বলছি আইডিয়া থেকে আমরা নেই বিজনেসকে, ম্যাচিউরড আইডিয়া আছে, রিসার্চ করেছেন, কনফার্ম আপনি যে এটা নিয়ে আপনি শুরু করতে পারবেন এবং আপনার প্রাথমিক শুরু করার মতো যোগ্যতা আছে, কিছুটা ফাইন্যান্সিয়াল যোগ্যতা বলেন বা অন্য টেকনিক্যাল স্কিল আছে আপনার,
সেটা থাকলে অথবা আপনি অলরেডি ব্যবসা শুরু করে দিয়েছেন, এই ধরনের পরিস্থিতি থাকলে আপনার ব্যবসাটাকে বৃদ্ধি করার জন্য, গ্রো করার জন্য যে ধরনের এডুকেশনাল বা কন্টেন্ট দরকার সেগুলো আমরা বিভিন্ন কোর্সের মধ্যে প্রোভাইড করার চেষ্টা করি। অ্যান্ড অলসো ব্যবসা প্র্যাকটিক্যালি কাজ করার সময় যে আপনার যে বিভিন্ন নেটওয়ার্ক দরকার হয়, সেলস করতে নেটওয়ার্ক লাগে, সাপ্লাই নেটওয়ার্ক লাগে, আবার ইনভেস্টর লাগে, সরকারি বেসরকারি কিছু নেটওয়ার্কও লাগে। সো আমাদের প্রোগ্রামটা লাকিলি একটা মিক্সড অফ এভরিথিং। আমরা প্রাইভেট কনসাল্টিং কোম্পানি হিসেবে এনডি ইনফ্রাটেক আছে, আমরা আসলে এই প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট করছি। সো আমাদের সাথে আছে বাংলাদেশ গভর্নমেন্ট একটা বড়, বিশাল বড় একটা ডিভিশন, যেটা আইসিটি ডিভিশন। আইসিটি ডিভিশনের ডিড প্রকল্প, যেটা ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড। সো ওয়ার্ল্ড ব্যাংক আমাদের সাথে আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ হাইটেক পার্ক, যাদের আসলে বাংলাদেশে অনেকগুলো ফ্যাসিলিটি আছে, তারা আসলে এই প্রজেক্টটা ইমপ্লিমেন্টেশনে ইনভলভ আছে। সো আমরা সরকারি বেসরকারি অনেকগুলো নেটওয়ার্কে ট্যাপ করতে পারি। আমরা যারা এই প্রোগ্রামে অলরেডি ক্লাস শেষ করে ফেলছি, শেষ করলে কিন্তু শেষ হচ্ছে না। এই যে যেমন ধরেন খায়রুল ভাই এবং জুমান আপুর কিন্তু শেষ হয়ে গেছে, বাট ইউ আর কামিং ব্যাক অ্যাগেইন, কারণ আপনার আজকের এই নেটওয়ার্কটা, সামনে নেটওয়ার্কে আমরা রেগুলার বেস থাকবো। সো স্মার্ট বাংলাদেশ এক্সেলেন্ট প্রোগ্রাম ইজ নট এ শেষ হয়ে গেল এরকম একটা প্রোগ্রাম, ইটস এ কন্টিনিউয়াস, লাইফ টাইম একটা কমিউনিটি বিল্ড আপ করার চেষ্টা করছি আমরা, যাতে আপনারা আমাদের প্রোগ্রামের 3 মাসের যা শিখলেন সেইটা 3-4 মাসের শিখার পরে আপনি আপনার লাইফে আপনার বিজনেসটাকে গ্রো করতে পারেন। আর অলসো এই যে ঝুমনা আপু, খায়রুল ভাই বলেন, এখানে আরো অনেক আছে, ইয়ামিন আছেন, অনেক অনেক ব্যবসায়ী আছেন, অল আর ভেরি গুড ডেডিকেট প্যাশন। এই যে একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে না, সেই নেটওয়ার্কটা আসলে আমাদের লাইফে অনেক বেশি সাহায্য করবে ইন ফিউচার। আর অলসো আমি শিওর যে আপু আগেও জানেন যে আপুকে এখন ইনভেস্টররা লিঙ্কডইনে যোগাযোগ করে। সো আগে তো সেটা ছিল না। খায়রুল ভাই বলেন বা আমরা আগে ইনভেস্টরদের সাথে কিন্তু এত ভালো সম্পর্ক ছিল না, সেই ভালো সম্পর্কটা কিন্তু তৈরি হওয়ার একটা সুযোগ থাকে এখানে যারা আপনার দেন। সো ইনভেস্টর, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট কোম্পানিজ, আমাদের উদ্যোক্তারা, সাপ্লায়ার, তারপরে কাস্টমার, এই বড় একটা নেটওয়ার্ক আমরা অংশগ্রহণ করতে পারি এই প্রোগ্রামের মাধ্যমে। অ্যান্ড অলসো আপনার ব্যবসাটা বৃদ্ধি করার জন্য যেই ব্যবসায়িক জ্ঞানগুলো দরকার, সেই জ্ঞানগুলো অর্জন করে আমি কিভাবে বৃদ্ধি করতে পারি আমার ব্যবসাকে, সেটা আসলে মেইন অবজেক্টিভ এই প্রোগ্রামটার। ওকে, সো আশা করি খায়রুল ভাই এবং আরো অনেক যারা ঘুমনাপুর মতো যারা আছে সবাই এখন মেন্টরিং হয়ে যাবেন। ইউ গাইজ আর মেন্টর রাইট নাও। আপনারা আমাদের নতুন নতুন যারা আসবেন তাদেরকে সাহায্য করবেন, বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন। অ্যান্ড অলসো আপনারাও এই যে যখন সুযোগ পাবেন কোন একটা পার্সোনাল রিলেশনশিপ বা বিজনেস রিলেশনশিপ বিল্ড আপ করার, সেই সুযোগগুলো আপনারা ট্যাপ করবেন। ওকে, আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। ঝুমনা আপু, খায়রুল ভাই, থ্যাংক ইউ। খুব শর্ট নোটিসে আপনারা দুজনেই রাজি হয়েছেন, এবং অন্যান্য যারা সবাই আজকে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ। আজকে রাখি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আরিফ ভাই। থ্যাংক ইউ।